পিচঢালা রাস্তায় সাইকেল ধরে বসে হাঁপাচ্ছে ইনশিতা। সাইকেল চালানোর মতো শক্তি বা ইচ্ছে আর কোনোটাই নেই তার। আর সাইকেলের চাকার হাওয়াও শেষ হয়ে গিয়েছে। পাশের টং থেকে এক গ্লাস পানি চেয়ে ঢকঢক করে খেয়ে নিল। তপ্ত রোদের কারণে কপালে জমে থাকা ঘাম ওড়নার এক কোণা দিয়ে মুছে নিল সে। বড় বড় নিঃশ্বাস নিয়ে রাস্তার পাশের বেঞ্চিতে খানিকক্ষণ বিশ্রামের জন্য বসল। তার মনে হচ্ছে এইমাত্র কোনো বাঘের খাঁচা থেকে পালিয়ে এসেছে। আসলেই তো সে এক হিংস্র মানুষের আস্তানা থেকে পালিয়ে এসেছে, সেটা বাঘের খাঁচা থেকে কম কিসের? ঘটনাটা ভাবলেই গা শিউরে ওঠে তার। বিশ্রাম শেষে সাইকেলটা রেখেই এদিক ওদিক তাকিয়ে পা এগিয়ে নিল বাড়ির পথে। মিসেস জেসমিন চৌধুরী ফার্স্ট এড বক্স হাতে সিঁড়ি বেয়ে ছুটে চলেছে ছেলের রুমে। আলিশান এক রুমের মেঝেতে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। দামি ফুলদানি, ড্রেসিং টেবিলের আয়না, কাচের টেবিল, শোপিস, ট্রফি সব কিছুর খণ্ডাংশের দেখা মিলছে ঝকঝকে সাদা ফ্লোরে। সাথে টকটকে লাল রঙের তরল পদার্থও ভেসে বেড়াচ্ছে। আফজাল চৌধুরী নিজের ছেলেকে থামাতে গিয়েও পারছেন না, কারণ সেই ছেলের কাছে গেলে নির্ঘাত নিজের জন্মদাতা বাপকে আঘাত করতে একবারও ভাববে না সে। এইমাত্র সে কী করেছে না করেছে কিছুতেই হুঁশ নেই। যেই না টিভি আছাড় দিয়ে ভাঙবে, সেই সময়ে সেই ছেলের বয়সী আরেকজন ছেলে সাহস নিয়ে গিয়ে তাকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে আটকে নিল আর বলতে লাগলো, ভাই প্লিজ থাম, তুই দেখ তোর হাত পা কেটে রক্ত বের হয়ে গেছে, তোর ইনফেকশন হয়ে যাবে, প্লিজ একটু থাম। তাও যেন থামার নাম নিচ্ছে না ছেলেটি। টিভিটা শেষ পর্যন্ত আশ্রয় দিল। হাতের কাছে ভাঙার মতো আর কিছু না পাওয়াই রাগটা যেন আরও বেড়ে গেল তার। জড়িয়ে ধরে থাকা ছেলেটির দিকে অগ্নিদৃষ্টিতে তাকাতেই ছেড়ে দিল সে। তারপর রাগে গজরাতে গজরাতে বিছানায় গিয়ে বসলো। বসেই বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতার মধ্যে ছেলেটির বড় বড় নিঃশ্বাস রুমকে এক ভয়ঙ্কর পরিবেশে পরিণত করেছে। মনে হচ্ছে কোনো সিংহ গজরাচ্ছে, আর রুমের অন্যান্য লোকেরা সেই সিংহের গুহায় ভয়ে না চাইতেও দাঁড়িয়ে আছে। ছেলেটির চোখ অসম্ভব রকমের লাল হয়ে রয়েছে। ফর্সা মুখটাও লাল বর্ণ ধারণ করেছে। ঘাড়ে রগ ফুলে উঠেছে। মুখ দিয়ে কিছু একটা বিড়বিড় করছে। বাম হাত দিয়ে নিজের চুল টেনে ধরে রেখেছে। মিসেস জেসমিন দৌড়ে গিয়ে ছেলেটির কাটা হাত ধরে ব্যান্ডেজ করতে নিলেই ছেলেটি এক টানে হাত সরিয়ে নেয়। মিসেস চৌধুরী বলল, জেহের বাবা আমার, তুই বিশ্বাস কর, দরজাটা আমার কেউই খুলিনি। মেয়েটি কীভাবে পালালো সেটাও জানি না আমরা। হয়তো সে বারান্দা দিয়ে পালিয়েছে। সেট আপ মিসেস চৌধুরী, বারান্দার দরজা দিয়ে কখনোই পালানো সম্ভব নয়। বারান্দার নিচের গার্ডরাও বলেছে যে বারান্দা বেয়ে কেউ নামেনি। সো আমাকে মিথ্যা বলার আগে ভেবে নেবেন। আর রুমে শিবা কীভাবে ঢুকলো? ও কেন ওই মেয়েটার জামা পরছিল? আই অ্যাম ড্যাম শিওর কেউ ওকে পালাতে সাহায্য করেছে। আর ও পালিয়ে যাবেই বা কোথায়? সে ফিরতে তো হবেই জেহের চৌধুরীর কাছেই। জেহের গর্জে ওঠে। শেষের কথাটা জেহের বাঁকা হেসে দাঁতে দাঁত চেপে বলল। জেহেরের সমবয়সী ছেলেটা জিহাদ। জিহাদ গিয়ে মায়ের হাত থেকে ওষুধের বাক্সটা নিয়ে জেহেরের হাত ব্যান্ডেজ করতে লাগলো। জেহের হাত সরাতে গিয়েও সরালো না। তার মাথায় ঘুরছে অন্য চিন্তা। কিছুক্ষণের মধ্যেই জেহের অনুভব করলো তার দু চোখে নিদ্রা ভর করেছে। চোখ দুটো বন্ধ করে ঢলে পড়ল নিদ্রার রাজ্যে। জেহেরকে ঠিকমতো বিছানায় শুয়ে উঠে দাঁড়ালো জিহাদ। জেহেরের অজান্তেই সে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিয়েছিল। মিসেস জেসমিন একটি দীর্ঘশ্বাস ফেললেন, যেই শ্বাসে মিশে আছে কষ্ট, বেদনা আর আর সন্তানের ভালোবাসা না পাওয়ার হাহাকার। পরিচারিকাকে রুমটা পরিষ্কার করার দায়িত্ব দিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখনই রুমে প্রবেশ করে শিফা। মিসেস জেসমিন এক পলক শিফার দিকে তাকাতেই আচমকা চট বসে দিলেন তার গালে। ঘটনার আকস্মিকতায় আফজাল সহ জিহাদ দুজনেই চমকে উঠল। শিফা কিছু বলতে নেবে তার আগেই তাকে থামিয়ে মিসেস জেসমিন বলতে লাগলেন, ওই মেয়েটাকে পালাতে তুমিই সাহায্য করেছিলে, তাই না? আর ওর জামা পরে এমনভাবে সেজেছিলে যাতে জেহের তোমাকে ওই মেয়েটাই মনে করে, তাই তো? আর তোমাকে কতবার বারণ করব যে জেহেরের সামনে না আসতে? তোমার সাহস কি করে হয়? তোমাকে সহ্য করতে পারে না জেহের, সেটা তো ভালো করেই জানো। তাও জেহেরকে রাগানোর মতো কাজ করো কেন তুমি? আর যদি ওই মেয়েটাকে পালাতে না দিতে তাহলে হয়তো জেহের এত রেগে যেত না, আর না নিজের ক্ষতি করতো। বেয়াদব মেয়ে কোথাকার। লজ্জা থাকলে আর কখনোই জেহের কেন এ বাড়িতেই আসবে না তুমি। শিফা মাথা নিচু করে আছে আর মিসেস জেসমিন ক্রমশই রাগে উত্তেজিত হয়ে যাচ্ছে। জিহাদ তাড়াহুড়ো করে মিসেস জেসমিনকে ধরে বলল, মম, তুমি এখন আর কথা বলো না, তোমার প্রেশার বেড়ে যাচ্ছে, রুমে যাও প্লিজ। আফজাল চৌধুরীকে ইশারা করতেই তিনি মিসেস জেসমিনকে ধরে জোর করে রুমে নিয়ে যেতে লাগলেন।
মিসেস জেসমিন আর আফজাল চোখের আড়ালোতেই শিফা রেগে তাকালো জিহাদের দিকে, অথচ জিহাদ নির্বিকার। সে ছোট্ট নিঃশ্বাস ফেলে জেহেরের রুম ত্যাগ করলো। পেছন পেছন শিফাও তাকে অনুসরণ করল। বারান্দায় পাতা ছোট চেয়ারটিতে বসে অন্ধকার আকাশে তাকিয়ে আছে ইনশিতা। পুরো নাম ইনশিতা আফাফ রোজ। রোজ নামটি তার মামার দেওয়া হলেও কেউই এই নামে ডাকে না। জন্ম সনদে রোজ উল্লিখিত থাকলেও সকলের কাছে তা অদৃশ্য। সকলের কাছেই নাকি রোজ নামটা বিদেশি বিদেশি লাগে, তাই সকলেই ইনশিতা বলেই ডাকে। অথচ ইনশিতার কাছে রোজ নামটাই সবচেয়ে প্রিয়। কিন্তু আফসোস, কেউই রোজ বলে না। কাঁধে কারো হাতের ছোঁয়া পেতেই আঁখিজোড়া মেলে তাকালো ইনশিতা। দেখলো তার বেস্ট ফ্রেন্ড নয়নিকা চিন্তিত বদনে তার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই মাথা না নাড়িয়ে কিছুই হয়নি বল নয়নিকা। উল্টো ভ্রুকুটি কুঁচকে ইনশিতাকে জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে সেটা বল। আমার আবার কি হবে? দেখ, ভনিতা আমার একদম পছন্দ না, সেটা তুই জানিস। আমাকে দেখলে যে কিনা ঝগড়া মারামারি শুরু করে দেয়, সে আজ চুপচাপ মানা যায় না। আর তুই নাকি রুমে এসে কিছু না খেয়ে বসে আছিস, কারোর সাথে নাকি ঠিকমতো কথা বলছিস না। কি হয়েছে বলবি? আরে নয়ন, কিছুই হয়নি, আমার মাথাটা একটু ধরেছিল শুধুই, তাই আর কি। দেখ ইতু, তুই বলবি নাকি আমি আমার কায়দা অবলম্বন করে কথা বের করব? জবাবে কিছুই না বলে চুপ করে রইল ইনশিতা। নয়নিকা নাছোড়বান্দা, সে কথা বের করেই ছাড়বে। তার থেকে বরং নিজেই বলে দেওয়াটা ভালো। আর এমনিতেও ইনশিতার মনে অজস্র কৌতূহল জমা হয়ে আছে। সেই কৌতূহলকে মেটাতে হলেও নয়নিকাকে সবটা বলা দরকার। নয়নিকার হাত ধরে টেনে আরেকটা চেয়ারে বসিয়ে দিল সে। শূন্যে তাকিয়ে মনে করতে লাগলো আজ সকালে ঠিক কি ঘটেছিল তার সাথে। সকালবেলা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে ইনশিতা। পরনে কালো শাড়ি, হাতে কালো চুড়ি, চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। একদম সিম্পল সাজ যাকে বলে। আজ ভার্সিটির সকলে মিলে পিকনিকে যাওয়ার প্ল্যান ছিল, তাই সে শাড়িটাকেই বেছে নিল। এছাড়া আর কোনো জামাও ছিল না তার। বাবাকে বলতেও পারছে না সে। বাবার কাছে বাড়তি টাকা নেই সে জানে। গত মাসের কারেন্ট বিল পর্যন্ত বকেয়া আছে। আর টিউশনির টাকাটাও বাজারে খরচ করে ফেলেছে। শাড়িটা বাবা 1 বছর আগে কিনে দিয়েছিল, কোনোদিন পরেনি সে। আজকে পরার জন্য উপযুক্ত সময় ভেবে পরে নিল। পিকনিক শেষ করে বিকেলে ফেরার পথে তার সহপাঠী অনু এসে বলল, ইতু শোন, কি রে, কিছু বলবি? একটা কাজ করতে পারবি? কি? জেবাদের বাসায় গিয়ে এই ব্যাগটা জেবাকে দিয়ে দিস প্লিজ। ও চলে গিয়েছে, আর এই ব্যাগটাও আমার কাছে ভুলে রেখে গিয়েছে। এখানে নাকি ওর কিসের ইম্পর্টেন্ট জিনিস আছে। তাহলে কালকে দেখা হলেই দিয়ে দিস। আমিও ভেবেছিলাম, তবে জেবা এখন ফোন করে বলেছে ব্যাগটা ওদের বাসায় দিয়ে যেতে। আর আমি তো এখন অরুণের সাথে উল্টো পথে যাব, আর কাউকে পাচ্ছিও না। তাই তুই যদি একটু দিয়ে আসিস প্লিজ। অরুণ মিনতি ভরা দৃষ্টি উপেক্ষা করতে পারল না ইনশিতা। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসবো, কিন্তু ওর বাসাটা কোন পথে? আমি তাকে কখনো চাইনি। অনু জেবার বাসার অ্যাড্রেস বলে দিয়ে ব্যাগটা ইনশিতার হাতে ধরিয়ে কৃতজ্ঞতার গলায় বলল, অনেক 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 ধন্যবাদ ঋতু। মেনশন নট। ঠিকানা অনুযায়ী সেই পথে হাঁটা দিল ইনশিতা। এই রাস্তায় আগে কখনো আসেনি। রাস্তার পাশে বিশাল বড় গেটের সামনে দাঁড়িয়ে আছে ইনশিতা। হাঁ হয়ে গিয়েছে তার মুখ। গেটটা এত বড় যে ভেতরের ঘরের টিকিটাও দেখা যাচ্ছে না। গেটের দুপাশের নিচ থেকে বেয়ে ওপরে উঠছে লতানো গাছ, তার মধ্যে ফুটে রয়েছে শুভ্র সাদা অপরাজিতা। পুরো গেট জুড়ে সাদা অপরাজিতা যেন গেটের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। তার পাশে বেশ বড়সড় একটি নেমপ্লেটে লেখা চৌধুরী মহল। জেবা তার সহপাঠী হলেও পড়ালেখা ছাড়া আর কোনো কথা হয় না তার, এমনকি ভালো করে চেনেও না তাকে। গেটের কাছে যেতে দারোয়ান হাত দিয়ে আটকে ধরল তাকে। কাকে চাই? আসলে জেবা চৌধুরীর বাড়ি তো এটা, তাই না? ওর সাথে দেখা করতে এসেছি। দারোয়ান ইনশিতাকে দাঁড় করিয়ে রেখে কাকে যেন ফোন দিল। 2 মিনিট পর ইনশিতাকে ভেতরে যাওয়ার জন্য গেট খুলে দিল। বড় গেট পেরোতেই ইনশিতা অবাক বিস্ময়ে তার মুখ হা থেকে এত বড় হা হয়ে গিয়েছে। সে কি স্বপ্ন দেখছে? চোখ দুটোকে একবার 2 হাত নিয়ে কষলে নিল। না, কোনো স্বপ্ন নয় এটা। নির্মল নিস্তব্ধ পরিবেশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বিশাল এক অট্টালিকা। এইরকম বাড়িগুলো সে টিভিতে দেখেছে, সামনাসামনি যে দেখবে এটা হয়তো আশা করেনি। গেট থেকে ঘরে যাওয়ার জন্য সুদীর্ঘ কঙ্কর বিছানো রাস্তা। ঘরের দেওয়াল জুড়ে সাদা রং করা। শিল্পী যেন নিজের সবটা ভালোবাসা উজাড় করে তৈরি করেছে ঘরটা।
ঘরের বেশ খানিকটা অংশে দেওয়ালের জায়গায় কাঁচ দিয়ে আটকানো, কাচের দিয়ে ভেতরটা কিছু কিছু দেখা যাচ্ছে। ঘরটার চারপাশে ফুল গাছ দিয়ে জড়ানো, রাস্তার দুপাশে সবুজ ঘাসে ঢাকা বড় এক উঠান। উঠানের এক পাশে বেতের সোফা, টেবিল সুন্দরভাবে পাতানো, আর এক পাশে বড় একটি দোলনা। উঠানের কোনায় ছোট্ট একটি ঘর দেখা যাচ্ছে। পুরো উঠোনের চারপাশে গাছের ছড়াছড়ি, যার ফলে কিছুটা ছায়া, কিছুটা বিকেলের রোদ ঢেকে আছে পুরো বাড়িতে। ইনশিতা ধীর পায়ে প্রবেশ করলো ঘরের ভেতরটায়। মেন দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আরেক দফা চমকালো ইনশিতা। শুনশান নীরবতায় ছেয়ে আছে পুরো ঘর। এত বড় প্রাসাদের মতো বাড়ি, অথচ কারোর দেখাই মিলছে না। বেশ ভাবালো ইনশিতাকে। চোখ বুলিয়ে একবার দেখে নিল পুরো ঘরটাকে। মেন দরজা থেকে নামার সময় চওড়া দুটো সিঁড়ি দিয়ে নামতে হয়। বিশাল বড় ড্রয়িং রুমের মাঝখানে বড় বড় সাদা রঙের সোফা। সোফাগুলো তার কাছে নতুন ঠেকলো। সে তো কাঠের চারপায়া সোফা দেখেছে, অথচ এই সোফাগুলো মনে হচ্ছে পুরোটাই ফোম দিয়ে ঢাকা, আর কিছুটা নিচু হয়ে সবটা ফ্লোরের সাথে মেশানো। তার উপর রয়েছে ফোমের কুশন, আর উপরের দিকে চোখ নিতে দেখলো বিশাল বড় ঝাড়বাতি। দুপাশের সোফার মাঝখানে একটি কাচের টি টেবিল। টি টেবিলের কাজটি তাদের আয়না থেকেও ঝকঝকে পরিষ্কার। কিছুটা মনক্ষুণ্ণ হলো ইনশিতা। সোফার ঠিক কিছুটা দূরে এক পাশ দিয়ে বেয়ে উঠেছে সিঁড়ি। ওপরের তলার চারপাশ দিয়ে কাচের রেলিং দিয়ে বেঁধে রাখা। ড্রয়িং রুমের ডান সাইডে রান্নাঘর দেখে ইনশিতা ভাবলো তাদের দুটো রুম একত্র করলেও এই রান্নাঘরটার সমান হবে কিনা। রান্নাঘরটার ঠিক কিছুটা দূরে অবস্থান করছে কাচের বড় ডাইনিং টেবিল। চেয়ারগুলো কেমন রাজকীয় সাজে সজ্জিত রয়েছে। সোফার কাছে সে ডাইনিং টেবিল পর্যবেক্ষণ করতেই চোখ গেল ঘরের আরেক পাশটায়। ডাইনিং টেবিলের পাশে আর পুরো ড্রয়িং রুমের সামনাসামনি অর্ধেক দেওয়ালটা কাচে ঢাকা, অর্থাৎ ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কাচ। কাচের পাশটাতেই আরও কয়েকটা চেয়ার রাখা। বাইরে থেকে আসা প্রাকৃতিক আলোয় পুরো ড্রয়িং রুম আলোকিত প্রায়। সাথে রয়েছে বাতাসের ছুটোছুটি। কাঁচ ভেদ করে ওপাশে রয়েছে বড় সুইমিং পুল, তাতে নীল পানি ঢেউ খেলে যাচ্ছে। সুইমিং পুলের পাশে ফুলের বাগান, সেখানে কসমস ফুল ছাড়া আর কোনো ফুলই চিনল না সে। নিশ্চয়ই বিদেশি ফুল। ওপরতলাটাও নিশ্চয়ই আরও সুন্দর করে সাজানো। এই বাড়িটা একদিনে ঘোরা সম্ভব না, 2-3 দিন তো নিশ্চিত লাগবে। আর মনে মনে ভাবলো ভালো হয়েছে অনুর কথা শুনে এখানে এসেছে, না হলে এত সুন্দর একটি বাড়ি কি তার চোখে পড়তো। ইস, তার যদি এমন একটা ঘর থাকতো। এসব ভাবতে ভাবতে ইনশিতার মনে হলো কেউ তাকে ডাকছে। পেছনে ফিরে দেখলো জেবা হাসি মুখে দাঁড়িয়ে আছে। উজ্জ্বল শ্যামলা মেয়েটার মুখ থেকে যেন সৌন্দর্য উপচে পড়ছে। জেবা এগিয়ে আসলো। কেমন আছো ইনশিতা? অনু আমায় ফোন করে বলে দিয়েছিল যে তুমি আসছো। তোমার মূল্যবান সময় নষ্ট করছি আমি, তাই না? এর জন্য সত্যিই আমি সরি। আসলে ব্যাগটাতে আমার অনেক জরুরি কিছু কাগজ আর জিনিস ছিল, যেগুলো আজকেই লাগতো। ইনশিতা হাসি মুখে জবাব দিল, সরি বলার কিছুই নেই, আর আমার বাসার রাস্তাটাও প্রায় কাছাকাছি। যদিও ইনশিতার বাসার রাস্তা একদম বিপরীতে, তবুও মিথ্যে বলে দিল। জেবা ব্যাগটা নিয়ে ইনশিতাকে বসতে বলে চলে গেল। ইনশিতা সোফায় বসেই তলিয়ে যেতে সামলে নিল। বাপরে, কি নরম সোফা, একদম মাখনের মতো নরম যাকে বলে। সোফাতে বসেই চোখ গেল কিছুটা দূরের টি টেবিলে, যেখানে রাখা রয়েছে অনেকগুলো কালো গোলাপ। ঠোঁটে ফুটে উঠল মুস্কি হাসি। কালো গোলাপ খুব পছন্দের তার। এগিয়ে চলল গোলাপ নিতে। কয়েকটা গোলাপ কানের পেছনে গুজে দিল। হঠাৎ মনে হলো পেছন থেকে কোনো পুরুষালী গম্ভীর কণ্ঠে কেউ কিছু বলল। ইনশিতাকে দেখে কথা বলা ব্যক্তিটি বিড়বিড়িয়ে বলে উঠল, রোজ, ব্ল্যাক রোজ, মাই ব্ল্যাক কুইন। ইনশিতা ভ্রুকুসকে পেছন ফিরে তাকালো। সিঁড়ির গোড়ায় ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক ডেনিস জিন্স পরিহিত একটি স্মার্ট ছেলে দাঁড়িয়ে আছে। আকর্ষণীয় ফিগার যাকে বলে। সুদর্শন ছেলেটির ফর্সা মতন শরীরে কালো রঙের শার্টটি ফুটে উঠেছে। আয়ত আকৃতির চোখে এক ধ্যানে চেয়ে আছে তার দিকে। মসৃণ চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি। গোলাপি রঙা ঠোঁটে কিছু একটা বিড়বিড় করছে সে। জেহের সিঁড়িতে নিচে নামতেই চোখ গেল কালো গোলাপ রাখা চেয়ারটির দিকে, যেখানে একটি মেয়ে ফুলগুলো নিয়ে কিছু একটা করছে। পেছন ফিরেছিল বিধায় মেয়েটির সামনের অংশ দেখতে পায়নি সে। পরনে কালো শাড়ি। মেয়েটি একটু এদিক ফিরতেই চোখ আটকে গেল তার। হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুত গতিতে চলতে লাগলো। শ্যামলা রঙের মেয়েটির মায়াবী চোখে কাজল ল্যাপটানো, কানে কালো গোলাপ গুজে রাখা, ঠোঁটে এক চিলটে হাসি। হাতের কাচের চুড়িগুলো ঝনঝন করছে। ধারালো তার গায়ের রং।
ধারালো তার গায়ের গরল, কালো গোলাপ মাথায় দেওয়া এই মেয়েটিকে আরও বেশি মায়াবী লাগছিল। অনেক মেয়েকেই সে দেখেছে, তবে কখনো এমন লাগেনি তার। তাহলে এই মেয়েটিকে এত ভালো লাগছে কেন তার কাছে? তার মাথায় হঠাৎ আসলো এই মেয়েটি কুইন, তার ব্ল্যাক কুইন। কথাটি মাথায় আসতেই জেহেরের ঠোঁটে ফুটে উঠল মৃদু হাসি। বিড়বিড় করে কথাটি বলল সে। তখনই মেয়েটা পেছনে ফিরল, আর জেহের হাসি থামিয়ে দেখতে লাগলো তার ব্ল্যাক কুইনকে। তার মধ্যেই জেবা আসলো হাতে চায়ের কাপ নিয়ে। জেহেরকে লক্ষ্য করলো না সে। ইনশিতাকে দেখে চোখ বড় বড় করে বলতে লাগে, ওয়াও, ইউ লুক সো বিউটিফুল ইনসিতা। আমি তো চোখ সরাতেই পারছি না তোমার দিক থেকে। বেশ লজ্জা পেল ইনশিতা। লজ্জায় তার গাল রাঙা হয়ে গেল। জেবা বুঝতে পেরে হেসে বলল, থাক থাক, আর লজ্জা পেতে হবে না। এখন এখানে বসো, আমার সাথে একটু গল্প করো। সোফায় এসে বসলো তারা। সিরিয়াসলি বলছি ইনসিতা, আমি যদি ছেলে হতাম না, তাহলে তোমাকে এক্ষুনি তুলে নিয়ে গিয়ে বিয়ে করতাম। এই একটি কথায় ইনশিতা লজ্জায় রাঙাবতী হলেও ওপাশে কেউ রাগে ধপ করে জ্বলে উঠল। জেহের ঘাড় কাত করে এক হাতে নিজের চুলগুলো টেনে ধরল। চোয়াল শক্ত হয়ে গেল ক্রমশই। রাগে বড় বড় নিঃশ্বাস ফেলছে। সে ছাড়া অন্য কেউ তার ব্ল্যাক কুইনকে বিয়ের কথা কেন বলবে? হোক সে ছেলে বা মেয়ে, কেন অন্য কেউ তাকে সুন্দর বলবে? একমাত্র জেহের ছাড়া অন্য কেউ তাকে কিচ্ছু বলবে না। তার এই সুন্দর সাজ অন্য কেউই দেখবে না। না না, কেউই না, কেউ না। ইনশিতার হঠাৎ মনে হলো কেউ তাকে হাত ধরে টেনে দাঁড় করিয়ে দিয়েছে। হাত ধরা ব্যক্তির দিকে তাকাতেই চমকে উঠল সে। ঘাড় কাত করে লাল চোখ দিয়ে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে জেহের। চোখ দিয়ে মনে হচ্ছে আগুনের লাভা বের হচ্ছে। এই ভয়ঙ্কর দৃষ্টিতে ইনশিতার অন্তরাত্মায় কেঁপে উঠল। জেহের তার হাত ধরে টান দিয়ে নিয়ে যেতেই থেমে গেল। ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে দেখল জেবা ইনশিতার অপর হাত ধরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। জেবা জেহেরের এই রূপ দেখে ভয় পেলেও সাহস নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছো জেহের ভাইয়া? তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও ওকে, ও এখন বাসায় যাবে। রাগ আরো বেড়ে গেল জেহেরের। একে তো তার ব্ল্যাক কুইনের হাত ধরে রেখেছে, তার উপর তাকে ছেড়ে দিতে বলছে। সে ছাড়া তার ব্ল্যাক রোজকে কেন অন্য কেউ টাচ করবে? সে কেন ছাড়বে তার রোজকে? ও কোথাও যাবে না, শুধুই তার কাছে থাকবে। জেবা ইনশিতার হাত না ছাড়ায় জেহের আচমকা গরম চায়ের কাপ নিয়ে জেবার হাতে ঠেলে দিল। গরম চা হাতে পড়ায় মুহূর্তে ইনশিতার হাত ছেড়ে চিৎকার দিয়ে উঠল জেবা। ইনশিতাও এমন ঘটনায় হতবাক। ইনশিতা জেহেরের হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে জেবার জন্য দৌড়ে পানি আনার জন্য যেতেই আবারও নিজের হাতকে শক্ত হাতের মুঠোয় আবিষ্কার করল। ইতিমধ্যেই জেবার চিৎকারে মিসেস জেসমিন, জিহাদ আর শিফা উপস্থিত হলো। জেবার এই অবস্থা দেখে জেসমিন তাড়াতাড়ি গিয়ে বরফ পানি নিয়ে আসলো। জিহাদও দৌড়ে ওষুধের বক্স নিয়ে আসতে গেল। ইনশিতা জিহাদ আর শিফাকে খেয়াল করলো না। জেহের ইনশিতার হাত টেনে নিয়ে যেতে লাগলো। ইনশিতা ভয়ে কান্না করে দিয়েছে। কি করছেন আপনি? হাত ছাড়ুন, ছাড়ুন বলছি। ইনশিতার কোনো কথায় জেহেরের কানে পৌঁছায়নি। মিসেস জেসমিন তা খেয়াল করলেন। জেহের, কি করছিস কি তুই? মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? তার কথাতেও কর্ণপাত করলো না জেহের। ইনশিতা হাত ছাড়াতে চাইলে জেহের আরও শক্ত করে হাত চেপে ধরল। এতে করে ইনশিতার কম দামি কাঁচের চুটিগুলো ভেঙে গেল। ব্যথা আর ভয়ে কান্না করতে গিয়ে কথাও মুখ দিয়ে বের হচ্ছে না। জেহের সিঁড়ি দিয়ে এক প্রকার টেনে হিঁচড়ে তার নিজের রুমে নিয়ে ইনশিতাকে নিয়ে ঢুকে দরজা আটকে দিল। ইনশিতা আরও বেশি ভয় পেয়ে গেল। না জানি জেহের এখন তার সাথে কি করে। সর্বদা ছেলেদের থেকে 10 হাত দূরে থাকতো সে, আর আজ একটা বিশাল রুমে বন্দি, তাও একটা অচেনা ছেলের সাথে। ভয়ে হাত পা থরথর করে কাঁপা শুরু করলো। যে কেউ দেখলে তাকে মৃগীরোগী ভেবে ভুল করবে না। জেহের এগিয়ে এসে ইনশিতার 2 বাহু ধরে ঝাঁকালো। এতক্ষণে ইনশিতা খেয়াল করলো জেহেরের চোখের মণি কালচে নীল। এই প্রথম সে কারো চোখের মণি নীল দেখল। জেহের হঠাৎ তাকে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ জড়িয়ে ধরায় ইনশিতা ভয়ে শক্ত হয়ে জমে গেল যেন। এই ছেলে পাগল নাকি? এমন আচরণ করছে কেন? একে তো জীবনেও দেখেনি সে, এই প্রথম দেখেছে। তার মধ্যে এমনভাবে জড়িয়ে ধরেছে যাতে ইনশিতার দম বন্ধ হওয়ার উপক্রম। তার মনে হচ্ছে তার শরীরের সকল হাড্ডিগুটি ইতিমধ্যে ভর্তা হয়ে গিয়েছে। ইনশিতা কম্পিত কণ্ঠে কোনো রকমে বলল, আমি ছেড়ে দেন প্লিজ। আমি আপনার কি ক্ষতি করেছি যেভাবে জাদা কলের মতো পিষে মেরে ফেলছেন? ব্যথা লাগছে, ছাড়েন প্লিজ।
এতটুকু বলতেই যেন দম ফুরিয়ে গেল ইনশিতার। ব্যথার কথা শুনে জেহের আলগা করে ধরল ইনশিতাকে। আলগা হতেই ইনশিতা জেহেরকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে রেগে বলল, আপনি কি পাগল? এভাবে আমাকে হুট করে এখানে আনার মানে কি? আর জেবাকেই বা চা ছুঁড়ে মারলেন কেন? ও তোমাকে টাচ করেছিল আর আমার কাছে তোমাকে আনার সময় আটকেছিল। আমাকে তোমার কাছ থেকে কেউ দূরে করার চেষ্টা করলে তাকে আমি এমনি ছেড়ে দেবো নাকি? দাঁত কিরমির করে বলল জেহের। আপনাকে আমি চিনি না, জানি না, আর না আপনি আমাকে চেনেন। অচেনা একটা মেয়ের হাত ধরা, তাকে জড়িয়ে ধরা, এগুলো কি ধরনের অসভ্যতাম, ম্যানারলেস কোথাকার। জেহের দাঁতে দাঁত চেপে রাগ আটকালো। এই প্রথম সে কারোর ওপরে রাগ দেখালো না। বাকি সময় রাগ উঠলে কাউকেই ছাড়ে না সে, এমনকি নিজের পিতা মাতাকেও না। সে তার রোজের ওপর রাগ দেখাবে না, একদমই না। তাকে ভালোবাসবে সে, খুব খুব ভালোবাসবে। দেখুন, আমাকে যেতে হবে, বাবা মা অপেক্ষা করছে আমার জন্য, প্লিজ যেতে দিন আমায়। যার কথা শুনেই আবারও রাগ চাপলো জেহেরের মাথায়। তার রোজ তার কাছ থেকে চলে যাওয়ার কথা বলছে। না না, সে কিছুতেই যেতে দেবে না। কাঁপা কাঁপা স্বরে বলল, তুমি কোথাও যাবে না রোজ, আমার কাছে থাকবে সব সময়, আমার চোখের সামনে। এই কথাটাকেও বারবার করে বলতে লাগলো সে, আর নিজের চুলের পেছনের দিক টেনে ধরে বিড়বিড় করতে লাগলো। এদিকে ইনশিতা হা হয়ে গেছে। এই ছেলে কিভাবে জানলো তার নাম রোজ? এই নামে কেউ তাকে ডাকেই না, আর না এখানকার কেউ জানে। কি বললেন আপনি? কি নামে ডাকলেন? অবাক স্বরে জানতে চাইলো ইনশিতা। রোজ, আমার ব্ল্যাক রোজ। তো তুমি শুধু আমার রোজ, আমার। যা তা বলছেন, আমি আপনার হতে যাবো কেন? আর আমার নাম কি করে জানলেন? তোমার নাম মানে? ইনশিতার কথা শুনে আবারও রাগ লাগলো জেহেরের। রোজ যদি ওর নাম হয়, তার মানে আরও অনেকে তাকে এই নামে ডাকে। আর এই নাম শুধুমাত্র জেহেরের দেওয়া। এই নামে অন্য কেউ কেন ডাকবে? কেন? আবারও গিয়ে ইনশিতার বাহু শক্ত করে ধরল। ইনশিতা চোখ বন্ধ করে ব্যথা সহ্য করলো। এই ছেলের হাতে এত শক্তি কোথা থেকে আসে? কি খায়? ইনশিতার কানে দাঁত কটমট করে হিসিয়ে পড়ল। তোমার নাম রোজ হলে এই নামে আরো অনেকেই ডাকে, তাই না? এই নামে কেউ ডাকতে পারবে না তোমায়, কেউ না, একমাত্র জেহের চৌধুরী ছাড়া। জেহেরের কথায় পুরো শরীর কেঁপে উঠল ইনশিতার। এমন ভয়ঙ্করভাবে কেউ কথা বলে? আর তার নাম যার ইচ্ছা ডাকবে। একমাত্র এই ছেলে ডাকবে কেন তার নাম? আশ্চর্য। আর সে ভালোভাবেই বুঝে গিয়েছে এই জেহের ছেলেটা মানসিকভাবে অসুস্থ, সাইকো একটা। নাহলে এমন আচরণ কোনো স্বাভাবিক মানুষ করতে পারে না। জেহের আবারও বলতে লাগলো, এখান থেকে যাওয়ার কথা চিরতরে ভুলে যাও রোজ। কোথাও যেতে পারবে না তুমি উইদাউট মাই পারমিশন। রোজ নামে ডাকায় ইনশিতার প্রথমে ভালো লাগলো। তার ইচ্ছে ছিল কেউ না কেউ তাকে যাতে রোজ বলে ডাকে। পরমুহূর্তেই আগের আর পরের কথা শুনে রাগের সাথে ভয় জেগে ধরলো তাকে। সে কোথায় যাবে না যাবে সেটাই বেয়াদব ছেলেটাকে কেন বলবে? কেন? আপনার পারমিশন নেব কেন? আর এখানেই বা আজীবন কেন থাকবো? আপনার কোনো কথা শুনতে বাধ্য নই আমি। ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। তুমি বাধ্য রোজ, কারণ আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ মাই ব্ল্যাক কুইন। ইনশিতার কানে ফিসফিস করে বলল জেহের। ইনশিতার শরীরে ভয়ের এক ঠান্ডা শিহরণ বয়ে গেল। আমি যেহেতু তোমাকে ভালোবাসি, সেহেতু তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না। যা কিছু করো না কেন, সব কিছুই আমার পারমিশন নেবে, আমার কথা মতো চলবে। তুমি কারোর সাথে দেখা করতে হলেও আমার পারমিশন নেবে, ইভেন তোমার বাবা মায়ের সাথে দেখা করার জন্য। ইনশিতা যা ভেবেছিল তা আসলেই ঠিক। এই ছেলেটা 100% সাইকো, তাতে কোনো সন্দেহ নেই। আর কেউ যদি কাউকে ভালোবাসে, তাহলে সে সবসময় তার ভালোবাসার মানুষের স্বাধীনতায় কোনো বাধা দেয় না, উল্টো প্রায়োরিটি বেশি দেয়। অথচ এই ছেলে তো সম্পূর্ণ বিপরীত। এটা কোনো মতেই ভালোবাসা না, কিন্তু এখন এর থেকে কোনো মতেই জোর করে ছাড়া পাওয়া যাবে না। তাই বুদ্ধি দিয়েই সরতে হবে। কিছুটা দম ছেড়ে বলল, আচ্ছা আচ্ছা, বুঝেছি। এখন আমার খুব খিদে পেয়েছে, আপনি কি একটু খাবার ব্যবস্থা করতে পারবেন? জের অস্থির হয়ে বলল, তোমার খুব খিদে পেয়েছে তাই আমি এক্ষুনি খাবার পাঠাতে বলছি। না না, তোমার জন্য আমি নিজে হাতে খাবার বানিয়ে আনবো। তুমি এখানটায় বসো রোজ, আমি না আসা পর্যন্ত এক পাও নড়বে না, একদমই না। বলেই রুমের বাইরে যেতে লাগলো। যেতে গিয়ে হঠাৎ পেছন ফিরল।
পেছন ফিরতে দেখে ইনশিতার মুখ চুপসে গেল। হঠাৎ কি মনে করে পেছন ফিরল আবার। জেহের এসে দু হাতে ইনশিতার এইটুকুনি মুখটি ধরে কপালে চুমু খেয়ে চলে গেল। চলে যেতেই ইনশিতা রেগে শাড়ির আঁচল দিয়ে কপালটা ঘষে ঘষে মুছে নিল, যেন কপালে কালি দিয়ে কেউ মেখে দিয়েছে আর সে সেটা ঘষে উঠাচ্ছে। ইনশিতা দ্রুত করে দরজা খুলে পালিয়ে যেতে লাগলো। তখনই তার মনে হলো দরজাটা আটকানো। শেট, তার প্ল্যানে পানি ঢেলে দিল সাইকোটা। বারান্দা দিয়েও নামার কোনো উপায় নেই। নিচে কতগুলো গন্ডারের মতো গার্ড পাহারা দিচ্ছে। এখন কি করে পালাবে সে? থুর। এসব ভাবছিল আর তখন দরজা খোলার ক্ষীণ শব্দ কানে এলো তার। দেখলো সে জেহের ছেলেটি আর সাথে একটি মেয়ে। জেহেরকে দেখেই ভয় জেঁকে ধরলো আবার তাকে। তবে ইনশিতা চরম অবাক হলো যখন দেখলো জেহের ছেলেটির চোখে চশমা আর পরনে অন্য কাপড় আর চোখ মুখ একদম শান্ত। মেয়েটি ইনশিতার কাছে এসে তাকে এক সেট জামা দিয়ে বলল পাল্টে নিতে। ইনশিতাও তাই করলো। ওয়াশরুমে গিয়ে কয়েক সেকেন্ডে চেঞ্জ করে আসলো আর দেখলো মেয়েটি জেহেরকে জিহাদ নাম ধরে কথা বলছে। আশ্চর্য, এটা কি জেহের নয়? জেহের তো ইনশিতাকে দেখে এত শান্ত থাকে না। সে জেহেরের মতো দেখতে ছেলেটিকে কিছু বলতে দিল। আপনি? তখন জিহাদ তাকে থামিয়ে বলল, আমি জানি এখন তোমার মনে প্রশ্ন চলছে, কিন্তু এখন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। তুমি এই মুহূর্তে চলে যাও, ভাই যে কোনো মুহূর্তে চলে আসবে গো। এই ছেলেটির কণ্ঠ জেহেরের থেকে কিছুটা মাত্র ভিন্ন। জেহেরের কণ্ঠে গম্ভীরতা মেশানো, আর এই ছেলেটির কণ্ঠে রয়েছে চাঞ্চল্যতা। চেহারা শান্ত হলেও কণ্ঠে প্রচুর চঞ্চলতা প্রকাশ পায়। আর জেহেরের চেহারাও যেমন গম্ভীর তেমন তার কথাবার্তাও। তবে জেহেরকে গাম্ভীর্যপূর্ণ চেহারাটাই বেশ মানিয়েছে। ইনশিতা কিছু না ভেবেই দরজা ডিঙিয়ে চলে যায়। সিঁড়ির কাছে যেতে দেখলো জেহের রান্নাঘরে অ্যাপ্রন পরে কিছু একটা করছে। ইনশিতার মাথায় কিছুই ঢুকছে না। ওপরেও জেহের, আবার নিচেও জেহের। কি হচ্ছে এসব? আপাতত এসব চিন্তা বাদ দিয়ে তাকে আগে এখান থেকে বের হতে হবে। তবে রান্নাঘর থেকে পুরো ড্রয়িং রুম দেখা যায়, আর সেখান দিয়েই তাকে যেতে হবে। পরক্ষণেই মনে হলো সে তো অন্য একটা জামা পরে আছে। ওড়নাটা দিয়ে মুখটা ভালোভাবে ঢেকে নিল। ব্যাস, এখন আর জেহের চিনবে না। ইনশিতা চুপিসারে জেহেরের সামনে দিয়ে বেরিয়ে বাড়ি থেকে বের হয়ে আসলো। বাড়ি থেকে বের হতেই রাস্তার ধারে সাইকেল নজরে আসলো। সেটা নিয়ে সে চলে আসে। এবার বুঝেছি কাহিনীটা। আমি জেবাকে কিছুটা হলেও চিনতাম, কিন্তু ওর যে ভাই আছে সেটা জানতাম না। আর আমার কিন্তু তোর মতোই মনে হচ্ছে ওই জেহের ছেলেটা আসলেই সাইকো, অস্বাভাবিক একটা ছেলে। এর নিশ্চয়ই কোনো সমস্যা আছে। পাগল হবে, আর পাগলের সাথে সংসার করলে লাইফ পুরো হেল হয়ে যাবে। আর কি মনে হয় জানিস, জেহেরের মতো দেখতে ছেলেটা বোধহয় তার ছোট ভাই হবে। হড়বড় করে বলল নয়নিকা। ইনশিতা অন্ধকার আকাশে দৃষ্টি নিবদ্ধ রেখেই বলল, হয়তো। একটা জিনিস বুঝলাম না আমি, জেহের ছেলেটা তোকে দেখেই হঠাৎ এমন করলো কেন? তোকে তো আগে কখনো দেখে নেই, তাই না? যে তাকে কখনোই দেখিনি, আর তিনি এমনটা কেন করলো সেটা আমি কি করে বলবো? ছোট্ট একটি দীর্ঘশ্বাস ছেড়ে নয়নিকা বলল, আসলেই তো, তুই বা কিভাবে বলবি? সাইকো তো, তাই মনে হয় তোর সৌন্দর্যে দেখে মাথা আউলাইয়া গেছে। ইনশিতা নয়নকে আলতো ধাক্কা দিয়ে হেসে বলল, ধুর। আচ্ছা বাদ দে, এটা ক্ষণিকের দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। সেই রাতে আর এই বিষয় নিয়ে কোনো কথা হলো না তাদের মধ্যে। দুজনে বারান্দায় বসে এটা সেটা বলে হাসাহাসি করে রাত পার করলো। ভোর হতে এখনও বেশ খানিকটা দেরি। নিঝুম রাতে দূর থেকে কোনো এক নাম না জানা পাখির ডাক থেকে থেকে কানে ভেসে আসছে। সকলে ঘুমে আচ্ছন্ন, শুধু ঘুম নেই জিহাদ আর সিফা। ডিভানে বসে আছে জিহাদ, দুই হাত জোর করে থুতনির নিচে রেখে বাইরে তাকিয়ে আছে জিহাদ। শান্ত চোখের মনির দৃষ্টি আটকে আছে বারান্দায় রাখা গোলাপ ফুলের গাছটিতে। লাল গোলাপটিতে শিশির জমতে শুরু করেছে, আর সিফা আইস ব্যাগ মাথায় পেছন চেপে ধরে আছে। সিফা জিহাদের ফুফাতো বোন, কিছুদিন হলো এখানে এসে রয়েছে। এখানে আসার সবচেয়ে বড় কারণ হলো জেহের অস্বাভাবিক সেটা জেনেও জেহেরের পেছনে পড়ে আছে, আর সেটা একটাই কারণ, টাকা। জেহের আর জিহাদ যমজ ভাই, কয়েক মিনিটের বড় ছোট শুধু। জেহের বড় আর জিহাদ ছোট, তবুও জেহেরকে জিহাদ ভাই বলেই ডাকে। তাদের দেখে সকলেই তালগোল মিলিয়ে ফেলবে কে জেহের আর কে জিহাদ। তবে পরবর্তীতে জিহাদ আর জেহেরকে পার্থক্য করতে সহজ হয়ে যায়, কারণ জিহাদ চোখে চশমা পরে আর তার চোখের মণি কালো। অপরদিকে জেহের চশমা ব্যবহার করে না, আর তার চোখের মণিও কালচে নীল।
জিহাদের চোখ এমনকি চেহারাও সবসময় শান্ত হাস্যোজ্জ্বল থাকে, আর যার বিপরীতে জেহের গম্ভীর। আর জেহেরের শান্ত চোখ দুটো দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। তার চোখগুলোই এমন ভয় পাওয়ার মতো। জেহের কারোর সাথে মেশে না, কথা একদমই বলে না, এমনকি হুহা করেও না। যেই কথাটা ভাল লাগবে বা প্রয়োজনীয় মনে করে সেটাই উত্তর দেবে। এছাড়া অস্বাভাবিক আচরণ তো আছেই, যদিও এই তার অস্বাভাবিকতার পেছনে অনেক বড় একটা কারণ আছে। এর জন্য তাকে বিশেষ মেডিসিন দেওয়া হয়, তাও জেহেরের অজান্তে। অথচ দিন দিন তার অস্বাভাবিক আচরণ বাড়তে থাকে। কথায় কথায় হুটহাট রেগে যায়, ভাঙচুর করে। জেহেরের এই অস্বাভাবিকতার কারণে আফজাল এবং জেসমিন ডক্টর দেখাতে চাইলে জেহের রেগে গিয়ে বাধা দেয়। সে কোনো ডক্টর দেখাতে চায় না। বাইরের কেউ তাকে বিভিন্ন প্রশ্ন করুক, মেডিসিন দিক, এগুলো একদম অপছন্দ করে সে। শত চেষ্টার পরেও ডক্টরের কাছে নিতে পারেনি তাকে। একবার শুধু ডক্টরের কাছে নিতে পেরেছিল, তা অচেতন অবস্থায়। তখনই ডক্টর কিছু মেডিসিন দিয়েছিল। তারপর থেকে মেডিসিনগুলো জেহেরের অজান্তেই তাকে খাওয়ানো হয়। আর সে দায়িত্ব নিয়েছে জিহাদ। একমাত্র জিহাদের ওপরই রাগ কম দেখায় জেহের। দু ভাই মিলে নিজেদের বিজনেস পরিচালনা করে। জেহের কাজের বেলায় একদম পারফেক্টলি সব কাজ করে। বিজনেসের সকল কাজ বুদ্ধিমত্তা দিয়ে সকলের থেকে এগিয়ে আছে সে। এই কারণেই তাদের বিজনেস সবসময় টপে থাকে। কাজের বেলায় হেয়ালি, বাড়তি কথা একদমই পছন্দ না তার। অফিসে গিয়ে সবসময় কাজে ধ্যান দিয়ে থাকে। কাজে যদি কোনো রকমের ব্যাঘাত ঘটে তাহলে অস্বাভাবিক আচরণ শুরু হয়ে যায় তার। সেখানেই রাগারাগি করে সকল রাগ স্টাফদের ওপর ছাড়ে, যার কারণে কাজের ব্যাঘাত ঘটে। তাকে তো সে ছাড়েই না। এই কারণেই অফিসের সকলে ভয় পায় তাকে। এমনকি মিটিংয়ে গিয়ে কারোর সাথে কুশল বিনিময় না করেই কাজের কথা শুরু করে দেয়। মিটিংয়ে উপস্থিত সকলে সেই সময়ে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়, কারণ একটু 19-20 হলেই সে আর দুনিয়াতে টিকবে না, সেটার নিশ্চয়তা নেই। ঘরের সকলেই তাকে ভয় পায়, এমনকি তার বাবা আফজাল চৌধুরীও। আর জিহাদ সকলের সাথেই হাসি খুশি থাকে। জিহাদের থেকে জেহেরের ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স বেশি, আর এই জন্যই সিফা জেহেরের পেছনে পড়ে আছে। জিহাদকেও সে নিজের করত, কিন্তু জিহাদের অ্যাকাউন্টে টাকা জেহেরের চেয়ে কম হওয়ায় সে জিহাদের পেছনে লাগেনি। কিন্তু জেহেরের কাছে যেতে ভয় পায় সে। একবার তো জেহেরের হাত একটু টাচ করায় তাকে গলা টিপে ধরেছিল। ভাগ্যে সেদিন সকলের কাছেই ছিল বলে বেঁচে গিয়েছিল। এরপর থেকে সে আর জেহেরের ধারে কাছে যায়নি। অশ্লীল জামাকাপড় পরেই দূর থেকে জেহেরকে আকর্ষণের চেষ্টা করে, কিন্তু জেহের তাকে দেখলেই কিছু না কিছু ছুঁড়ে মারে। তাকে চোখের সামনে সহ্য করতে পারে না জেহের। আজ যখন ইনশিতাকে আটকে রেখে জেহের খাবার বানাতে গিয়েছিল, তখন জিহাদ গিয়ে ইনশিতাকে ছাড়ানোর ব্যবস্থা করে, কারণ সে জানে তার ভাইয়ের সাথে কেউ কখনোই ভালো থাকতে পারবে না। তার ভাইয়ের যেটা একবার পছন্দ হয় সেটা নিজের করে রাখে, কাউকেই দিতে চায় না, একদম বন্দি করে রাখে জিনিসটা। আর এটা তো একটা মানুষ কখনোই কারো বন্ধুনি হয়ে থাকতে চাইবেই না নিশ্চয়ই। ইনশিতাকে ছাড়ানোর সময় সিফাও সেখানে উপস্থিত হয়ে যায়। ইনশিতাকে অন্য ড্রেসে বের করে নিজেই ইনশিতার শাড়িটা পরে জেহেরের ইমপ্রেশন করার কথা ভাবে সিফা। ইনশিতা বেরিয়ে যাওয়ার পর কোনো রকমে ইনশিতার শাড়িটা পরে অপেক্ষা করতে থাকে জেহেরের। আর জিহাদকে বলে বাইরে থেকে দরজা আটকে যেতে। জিহাদ একবার না করলেও পরে কী ভেবে সে দরজা আটকে চলে যায়। সিফার ধারণা ইনশিতার মতো সাজলে তাকে গ্রহণ করবে জেহের। জের খাবার নিয়ে রুমে গিয়ে দেখে রোজ উল্টো দিকে ফিরে আছে। তবে তার খটকা লাগলো যে রোজের চুল কোমর পর্যন্ত, আর এখন পিঠের অর্ধেক মাত্র। ব্রুকুসকে সামনে এগিয়ে গিয়ে রোজের কাঁধে হাত রাখতে গিয়ে সরিয়ে নিল। রাগান্বিত দৃষ্টিতে ছদ্মবেশী রোজের দিকে একবার তাকিয়ে নিয়ে একটা শোপিস দূর থেকে ছুঁড়ে মারল, একদম মেয়েটির মাথা বরাবর। হঠাৎ মাথায় আঘাত লাগায় সিফা চিৎকার দিয়ে পেছনে ফিরলেই জেহের দাঁতে দাঁত চেপে বলল, তোমার সাহস কি করে হয় আমার রুমে ঢোকার? আর তুমি আমার রোজের শাড়ি কেন পরে? আর আমার রোজ কোথায়? রোজ কোথায়? তুমি রোজ? চিৎকার করে রোজকে ডাকতে লাগলো, আর পুরো রুমের প্রতিটা কোণা খুঁজতে লাগলো। তারপর হুট করে সিফার দিকে ফিরল সে। সিফা তখনও মাথায় হাত দিয়ে দিয়েছিল। চোখ আগুন ঝরিয়ে জেহের বলল, তুই আমার রোজকে পালাতে সাহায্য করেছিস তাই না? আমার থেকে দূরে সরিয়েছিস তুই, ইউ বাস্টার্ড। চোখে আগুন ঝরিয়ে জেহের বলে হাতের কাছে ছোট্ট ফুলদানিটা ছুড়ল। আর একটুর জন্য সেটা চোখে লাগেনি, কারণ জিহাদে সে টান মেরে সিফাকে সরিয়ে দিয়েছিল। অবস্থা বেগতিক দেখে সিফা তৎক্ষণাৎ রুম ছেড়ে পালালো। আর তখনই জেহেরের ভাঙচুর শুরু হয়ে যায়। তার রোজ তার থেকে পালিয়েছে, সেই রাগিয়ে পড়ে রুমের প্রত্যেকটা জিনিসের উপর। জেহেরকে ইঞ্জেকশন দেওয়ায় সে গভীর ঘুমে মগ্ন। জেবা সেই বিকেলের ঘটনার পর থেকে ভয়ে নিজের রুম থেকেও বের হয়নি।
নিস্তব্ধতার চাদর ছিঁড়ে জিহাদের কণ্ঠস্বর ঝংকারের মতো আওয়াজ তুলল। ভাবছি খানিকটা ফ্রুকুসকে এলো জিহাদের, থুতনি থেকে হাত না সরিয়েই বলল, যে জিহাদ আমাকে একদম সহ্য করতে পারে না, তার ভাইয়ের কাছেও ঘেঁষতে দেয় না, দেখলে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। সে জিহাদ আজ আমাকে তার ভাই রুমে থাকতে কেন বারণ করছে না? আবার আমাকে দেখেও কোনো বাড়তি কথা বলছে না। ইজেন্ট ইট সো স্ট্রেঞ্জ? উত্তর না দিয়ে থুতনি থেকে হাত সরিয়ে কিছুটা গা এলানোর মতো করে বলল জিহাদ। শান্ত দৃষ্টিতে একবার সিফার দিকে তাকিয়ে আবার সামনে তাকালো। অন্ধকারকে ডুলে ঠেলে ভোরের সূর্য স্নিগ্ধ আলো ছড়িয়ে উদিত হয়েছে। নীল আকাশ লালচে হাওয়ায় ছেয়ে গেছে। কিছুক্ষণ পরই জেহেরের জ্ঞান ফিরবে। তখন কি হবে? ওই মেয়েটার জীবন নরকে পরিণত হতে আর বেশি দেরি নেই। তার কপালে কি আছে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই জানে না। হিংস্র জানোয়ারের গুহাতেই হয়তো তার ঠাঁই হবে শেষ পর্যন্ত। সকালের মিষ্টি রোদ ইনশিতার মুখে পড়তেই আড়মোড়া ভেঙে উঠে বসল সে। পাশে ঘুমিয়ে আছে নয়নিকা, কেমন গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। মুচকি এসে চাদর টেনে নয়নিকার গায়ে দিল। নিজ গায়ে চাদর সরিয়ে দিয়ে বেশ বড়সড় একটা হাই তুলে বারান্দায় গিয়ে দাঁড়ালো ইনশিতা। তারপর লম্বা একটা নিঃশ্বাস নিল। আজ তার কাছে বেশ ফুরফুরে লাগছে, মনে হচ্ছে হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। মনটাও কেমন ফ্রেশ ফ্রেশ লাগছে। কতদিন পর এত ভালো লাগছে জানা নেই তার। কালকের ঘটনাটাও হঠাৎ করেই মাথা থেকে বেরিয়ে গিয়েছে। রান্নাঘরে গিয়ে মায়ের সাহায্যে রুটি ভাজি তৈরি করে নিল। বাবা আর নয়নিকাকে ডেকে নাস্তা করাতে বসে গেল। নয়নিকা খেতে না চাইলে জোর করে বসিয়ে দিল ইনশিতা। ইনশিতার বাবা মিজান হোসেন বলল, ইতুমা, তুই কি আজ ভার্সিটিতে যাবি? হ্যাঁ বাবা, যাবো তো। কেন বলো তো? তোর চাচিমা আজকে আসবেন বলেছিলেন, তিনি তোকে নিয়ে কয়েকদিনে তার কাছে রাখতে চান। কিন্তু বাবা, আমি ওখানে গিয়ে থাকলে আমার ক্লাস মিস হয়ে যাবে, আর তোমাদেরকে দেখে রাখবে কে? মায়ের বাতের ব্যথা বেড়ে যাচ্ছে, আর তোমারও তো ডায়াবেটিস বেড়ে গেছে, তাই না? এখন আমি তোমাদের এই অবস্থায় রেখে কি করে থাকবো বলো? তার মাঝে নয়নিকা রুটি ছিটতে ছিটতে বলল, ইতু, আমি আসি না? আমাকে কি আঙ্কেল আন্টির নিজের মেয়ের মতো দেখে না? তুই যতদিন না আসিস ততদিন আমি আঙ্কেল আন্টির খেয়াল রাখবো। তুই চিন্তা করিস না, নিজেকে একটু সময় দে। ভার্সিটির পর টিউশন, ঘরের কাজ, তোর বাবার দোকানের হিসেব, এগুলো নিয়েই তো থাকিস। খাটুনিও তো আর কম করিস না। এবার একটু ঘুরে বেরিয়ে আয়। নয়নিকার কথায় মাইশা বেগমও সম্মতি দিলেন। হ্যাঁ রে মা, একটু ঘুরে বেরিয়ে আয়। তোর চাচির কাছে থাকলে তোর কোনো কিছুরই অভাব হবে না। তিনি তো তোকে অনেক ভালোবাসেন। আর আমাদের কথা চিন্তা করিস না, নয়ন মা আছে, ওই সামলে নেবে। যা মা, আর না করিস না। শত অনুরোধের পরই রাজি হলো ইনশিতা। ভার্সিটির কয়েকটা ক্লাস করে এসে চাচি আসলে তার সাথে চলে যাবে। বাবা, একটা কথা বলার ছিল। বলো। আমি কয়েকটা জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করব ভাবছি। মিজান অবাক হয়ে বললেন, সে কি রে? তাহলে তোর পড়াশোনা কি হবে? পড়াশোনার জায়গাতেই থাকবে, পার্ট টাইম জব করব আর কি। অনার্সটা ভালোভাবে শেষ হলেই অন্য কোনো ভালো একটা চাকরি খুঁজবো ভাবছি। এইভাবে পড়াশোনা, জব, টিউশনি একসাথে চালালে তো তুই আরও বেশি হিমশিম খাবি। না না, চাকরি কোনো দরকার নেই এখন, পড়াশোনাটা শেষ হোক তারপর। কিছু হবে না বাবা, আমি ম্যানেজ করে নিব। আর এখন টাকাটারও তো অনেক দরকার। চারিদিকে এত ধার দেনা, এসব শোধ করতে হবে তো। তোমার দোকান আর টিউশনিতে কতই বা টাকা আসে বলো তো? এখন চাকরি করাটাই শ্রেয়। মিজান হোসেন নিশ্চুপ থেকে সম্মতি দিলেন। আসলে তো এখন টাকার অনেক দরকার। এই ছোট্ট মেয়েটার কাঁধে কত দায়িত্বের বোঝা। নিজের কষ্ট চেপে কি সুন্দর হাসি মুখে শুয়ে যাচ্ছে সব। তিনি নিজেও তো একটু সান্ত্বনা দিতে পারছেন না মেয়েকে। মেয়ের মুখ দেখলেই তার বুকটা হু হু করে কেঁদে ওঠে। তার মেয়ের জীবনে কি একটু সুখ আসবে না? কবে সে একটু চিন্তাবিহীন জীবন কাটাবে? ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মিজান। ক্লাস শেষ করে বাড়ির পথে রওনা দেবে ইনশিতা, নয়নিকা। বাবা একটু আগে ফোন করে বলেছে তার চাচিমা এসে গেছে। ভার্সিটির রাস্তার মোড়ে আসতেই থমকে গেল ইনশিতা। চোখ দুটো বড় বড় হয়ে গেল। মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে আসবে। কালকের ঘটনাটা আবার মাথাচাড়া দিয়ে উঠল তার। ইনশিতাকে পাশে না পেয়ে নয়নিকা পেছন ফিরে দেখলো চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে। বিরক্তি নিয়ে বলল, উফ, ছাতার মাথা, চোখগুলো আলুর মতো করে দাঁড়ায় আছিস কেন? তাড়াতাড়ি চল বোন,
আমার ক্ষুধা লাগছে। তবুও কোনো নড়চড় হলো না ইনশিতার। হুঁশ আসতে দ্রুত পাশের দোকানের পেছনে লুকালো। ইনশিতার কর্মকাণ্ডে অবাক না হয়ে পারল না নয়নিকা। এমন করছে কেন ইতু? কিছু জিজ্ঞেস করতে নেবে তার আগে নয়নিকাকে টেনে দোকানের আড়ালে নিয়ে চুপ থাকতে ইশারা করলো ইনশিতা। ইনশিতার মুখ বেয়ে ঘাম ঝরছে, ফিসফিস করে বলল, আমি শেষ দোস্ত, আমি শেষ। আরে কি হয়েছে, এমন করতেছিস কেন, বলবি তো? ওই পাগলটা এদিকে এসেছে। আমি শেষ এবার না জানি কি করে। কোন পাগল? তোর সাথে আবার কে কি করবে? আরে তোকে বললাম না যেবার বাড়ির কথা, ওই জেহের পাগল ছেলেটার কথা। সেই জেহের এখন এখানে। কি করব আমি এখন? উনি যদি কিছু করে, আমাকে যদি আবার নিয়ে যায়। ইনশিতা ক্রমশ অস্থির হয়ে পড়ছে। নয়নিকাও এবার চোখ বড় বড় করে বলল, ওই সাইকোটা, দাঁড়া দেখে নেই একবার। নয়নিকা দোকানের পাশ থেকে বেরিয়ে এলো। নয়নিকা থেকে থামাতে গিয়েও পারল না ইনশিতা, হাত পা কাঁপছে তার। এই পাগলটা এখানে কেন এসেছে? তার খোঁজে নয় তো? নয়নিকা রাস্তায় রাস্তায় তাকে ভার্সিটির গেটের ঠিক কিছুটা দূরে সাদা মার্সিডিজ গাড়ি দাঁড় করানো। তার সামনে দাঁড়িয়ে আছে সুটান দেহের অধিকারী একজন সুপুরুষ। মনে হচ্ছে এদিক ওদিক কাউকে খুঁজছে। নয়নিকা হা হয়ে আছে। এত সুন্দর একটা ছেলে কিনা পাগল, নাকি এটা সেই ছেলে না? নয়নিকা ফিরে গিয়ে জোর করে ইনশিতাকে ধরে রাস্তায় আনালো। দোস্ত, এটাই সেই ছেলে। ইনশিতা দেখলো জেহের ছেলেটি এদিক ওদিক কাউকে খুঁজছে আর মাথার পেছনের চুল টেনে ধরে বিড়বিড় করছে। মুখে বিরক্তি আর রাগের ছাপ স্পষ্ট। কি রে বল? আরে হ্যাঁ, এটাই সেই ছেলে। ছাড় আমাকে, দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। নয়নিকা অবাক হয়ে বলে, আমার বিশ্বাস হয় না এই ছেলেটা পাগল। ইয়ার হি ইজ সো সুইট অ্যান্ড হ্যান্ডসাম। ইনশিতার ইচ্ছে করছে এক্ষুনি নয়নিকাকে কোথাও চুবিয়ে মারে। এই ছেলেটা যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর, একেবারে ভয়ঙ্কর সুন্দর। সেটা যদি একবার নয়নিকা উপলব্ধি করতে পারত তাহলে শান্তি পেত ইনশিতা। নয়নিকা আবার বলল, তুই কেন যে এই ছেলেটার থেকে পালালি রে? ইস, এমন সুইট কিউট ছেলেকে কেউ হাতছাড়া করে নাকি? তুই তোর সুইট টক ঝালকে দেখ, আমি গেলাম। ইনশিতা যেতে চাইলে নয়নিকা যেতে দেয় না, জোর করে আটকে রাখে আর জেহেরের সৌন্দর্যের গুণগান গেয়ে চলেছে। ঘুম থেকে উঠে জেহের গোপনে ইনশিতার খোঁজ চালালো। সমস্ত তথ্য হাতে পেয়ে সে সবার আগে ভার্সিটিতে যাওয়ার সিদ্ধান্ত নিল। ভার্সিটিতে গিয়ে দেখলো সকল স্টুডেন্ট বেরিয়ে আসছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও যখন পেল না, তখন তার রাগে মাথা ফেটে যাওয়ার উপক্রম। বিড়বিড় করে বারবার বলছে, আমার কাছ থেকে কোথাও পালাতে পারবে না রোজ। আমি মুক্তি না দিলে তুমি কখনোই মুক্তি পাবে না। তখন হঠাৎ চোখ যায় তার রাস্তার মোড়ে, যেখানে সে তার রোজকে দেখতে পায়, আর সাথে একজন মুখ হা হয়ে থাকা মেয়েকে। রোজকে দেখা মাত্রই জেহেরের চোখে মুখে খুশির ঝিলিক দিয়ে ওঠে, কিন্তু সেই খুশিটা মুহূর্তেই উবে যায় যখন দেখলো রোজের পাশের মেয়েটা তার রোজের হাত চেপে ধরে আছে। আরো বেশি রেগে যায় জেহের। তার রোজের হাত চেপে ধরার শাস্তি তো এই মেয়েটাকে দেবেই, তবে আগে তার রোজকে নিজের কাছে নিয়ে আসতে হবে। সে এগিয়ে যায় তার রোজের দিকে। ইনশিতা আচমকা লক্ষ্য করলো জেহের তার দিকে তাকিয়ে আছে আর একটু পর এগিয়ে আসছে। বুকের মধ্যে ভয় জেঁকে ধরেছে। এখন কি করবে সে? কিছু না ভেবে নয়নিকাকে ধাক্কা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে দৌড় দেয়। ইনশিতাকে দৌড়ে যেতে দেখে আর সময় নষ্ট করে না জেহের। সেও তো আমার সমান তালে দৌড়ায়। তাকে যে করেই হোক তার রোজকে ধরে তার কাছে আনতে হবে, যে করেই হোক। একটা গলির মাঝখান দিয়ে ইনশিতা দৌড়াচ্ছিল। দৌড়াতে দৌড়াতে পেছনে লক্ষ্য করে দেখলো তার বেশ খানিকটা পেছনে জেহেরও দৌড়ে আসছে। আটকে উঠলো ইনশিতা। জেহেরের দৌড়ের সাথে তো সে পারবে না, তার চেয়ে ভালো কোথাও লুকিয়ে পড়া। যেই ভাবা সেই কাজ। গলির একটা ঘরের মধ্যে লুকিয়ে পড়লো। চিপা চাপা গলির মধ্যে জেহেরের দৌড়াতে বেশ বেগ পেতে হলো। গলির মোড় পাল্টাতে দেখলো তার রোজ কোথাও নেই। সামনে পেছনে সব জায়গায় দেখলো, তাও পেল না। না পেয়ে রেগে হিংস্র বাঘের মতো গর্জন করে উঠলো। সামনে থাকা কাঠের ড্রাম জোরে লাথি মেরে ভেঙে ফেললো। কপালে রক ফুলে উঠেছে। গজরাতে গজরাতে চিৎকার করে বলল, এখন পালাতে পারলেও ভবিষ্যতে আর পারবে না রোজ। অল্প সময় আছে তোমার হাতে, যত পারো উড়ে নাও, তারপর আমার কাছে বন্দী হয়ে থাকতে হবে তোমার। জেহেরের গর্জে ওঠা কণ্ঠে এমন কথা শুনে ইনশিতার ভয়ে বুক কেঁপে উঠল। এই জেহেরের হাতে একবার বললে তার পুরো জীবন নরক বানিয়ে দেবে, এতে সন্দেহ নেই তার।
এখন কোনো রকমের বাসায় গিয়ে চাচিমার সাথে এই শহর ত্যাগ করলেই বাঁচবে সে, এর আগে নয়। জেহের চলে যাওয়ার পর ঈশিতাও লুকিয়ে চলে আসে বাড়িতে, এসে তাড়া দিতে থাকে চাচিমাকে। ঈশিতার বাবা তো অবাক, এই সকালে তো মেয়েটা যেতে চাইছিল না, এখন আবার হঠাৎ করে যাওয়ার জন্য উঠে পড়ে লাগলো কেন? আর মেয়েটাকে দেখেও মনে হচ্ছে অনেক ভয় পেয়ে আছে। ঈশিতার মাথায় হাত রেখে বলল, কিছু হয়েছে কি মা? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? ঈশিতা হাসার চেষ্টা করে বলল, কিছুই হয়নি বাবা, কি নেব সেই চিন্তায় আছি, তাই হয়তো এমন দেখাচ্ছে। ঈশিতা মনে মনে বলল, আমি তোমাকে কিছুই বলতে পারবো না বাবা, ক্ষমা করে দিও। কালকের আর আজকের ঘটনা বললে তুমি অনেক টেনশন করবে, যা আমি চাই না। ঈশিতার বাবা আর কিছু বললে না, তবে মনে খসখস রয়ে গেল। চাচিমা তো ঈশিতাকে পেয়ে অনেক খুশি, নিজের মেয়ে নেই বলে ছোটবেলা থেকে ঈশিতাকে মেয়ের মতো আদর করেছেন। চাচিমার সাথে রওনা হলো ঈশিতা। নয়নিকা সাথে দেখাটা হলো না তার। দীর্ঘ 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত পৌঁছলো তারা। ঈশিতা চাচিমা উচ্চ মধ্যবিত্ত, কিছুটা বড়লোকই বলা চলে। একটাই ছেলে তার, ইঞ্জিনিয়ারিং পড়ছে, পাশাপাশি ছোটখাটো চাকরিও করছে। টাকা পয়সা যদিও কমতি নেই, তার শখের বসে চাকরিটা করে। নাম রাফিদ, বাবা আর্মি থেকে রিটায়ার্ড হয়েছেন 4 বছর। চিমচাম দোতলা একটা বাড়ি, নিচতলা ভাড়া দেওয়া, ঘরের ভেতরে সবকিছুই পরিপাটি করে গোছানো। ঈশিতাকে একটা রুমে থাকতে দেওয়া হলো। রাফিদ বাসায় নেই, সন্ধ্যায় আসবে। ঈশিতা ফ্রেশ হয়ে বাবাকে ফোন করে কথা বলে নিল। নয়নিকাকে ফোন করতে নাম্বার বন্ধ পেল সে। রাতে আরেকবার ফোন করে নেবে ভেবে ঘুমিয়ে পড়ল সে, বড্ড ক্লান্ত এখন। সন্ধ্যায় ঘুম ভাঙলো কারো চেঁচামেচির আওয়াজে। ঈশিতা ঘুম থেকে উঠে ডাইনিংয়ে যেতে দেখতে পেল রাফিদ চিল্লাচিল্লি করছে। তার কারণ তার মা তাকে না বলে এতদূর পর্যন্ত কেন গিয়েছিল। রাফিদকে একটা বার ইনফর্ম করলেই তো পারত, সেটা না করাতেই সে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। আর কাকিমা ব্যস্ত তাকে থামাতে। তোমাকে কতবার বলেছি কোথাও গেলে আমাকে বলবে, আমি নিয়ে যাব। একা একা কেন যেতে গেলে? কোনো বিপদ আপদ হলে? কিছু তো হয়নি তাই না? এখন থাম না বাবা। ঈশিতা খেয়াল করে বলল, আমি ছিলাম তো ভাইয়া, কোনো সমস্যা ছিল না। ঈশিতাকে রাফিদ কিছু বলতে দেবে তার আগেই থেমে গেল। কিছুক্ষণের জন্য হার্টবিট মিস করলো সে। ঘুম জড়ানো কণ্ঠে, ঘুমু ঘুমু চোখ, ফোলা গাল, এলোমেলো চুলে ঈশিতাকে দেখে রাফিদের হৃদস্পন্দন থমকে যাওয়া প্রায়। কাঁধের জামাটা কিছুটা নামানো, যার ফলে পুরো কাঁধ উন্মুক্ত হয়ে আছে। কানের লতি গরম হয়ে গেল রাফিদের, মাথা ঝিমঝিম করতে লাগলো। চাচিটাকে তার ঘোর কাট। ইতু তো ঠিকই বলেছে, এখন রাগ করিস না তো, মাত্র এসেছিস, গিয়ে ফ্রেশ হয়ে আয়। আর ইতু তুইও তো কিছু খেয়ে আসিসনি, এসে খেয়ে নে, আমি রান্নাঘরে আছি। এই বলে চলে গেল হাসনা বেগম। ঈশিতা গিয়ে রাফিদের সাথে কুশল বিনিময় করলো। কেমন আছো ভাইয়া? আগে তো আমাদের বাসায় যেতে, আর এখন তো অমাবস্যার চাঁদ হয়ে গেছো। এরপর আরো অনেক কথা বলতে লাগলো ঈশিতা, আর রাফি তো মাথা নিচু করে হু হা করতে লাগলো। একটু পরে ফ্রেশ হতে যাবে বলে দ্রুত চলে গেল। খানিকটা অবাক হলো ঈশিতা, তবুও কিছু বলল না। সকালে খাবার খেতে বসে পড়ে, যাওয়ার মাঝেই ঈশিতার ফোন বেজে ওঠে। স্ক্রিনে তুহিন নাম ভেসে উঠলে হাসি মুখে রিসিভ করে ঈশিতা। তুহিন নয়নিকার ভাই, ইন্টারে পড়ে। ওপাশ থেকে তুহিনের কথা শুনতেই মুখ কালো হয়ে গেল তার, আটকে উঠল ঈশিতা। ঈশিতা ফোন কানে নিয়ে বলল, কিরে পুচকু, কেমন আছিস? হঠাৎ এখন ফোন দিলি, সব ঠিকঠাক আছে তো? ওপাশ থেকে তুহিন ক্রন্দনরত আওয়াজ শোনা গেল। নয়ন আপুকে পাওয়া যাচ্ছে না, আপু কলেজ থেকে এখনো পর্যন্ত বাসায় ফেরেনি। তোমাদের বাড়িতে খোঁজ করেছিলাম, কিন্তু ওখানে নাকি যায়নি। তুহিনের কথা শুনে আটকে উঠল ঈশিতা। জেহিরকে দেখার পর সে যে দৌড় এসেছিল, এরপর থেকে নয়নিকা দেখেনি সে, বাসাতেও যায়নি। তাহলে কোথায় গেল মেয়েটা? ভালো করে খোঁজ নিয়েছিস তো? দেখ, হয়তো কোনো ফ্রেন্ডসদের বাসায় আছে। আমি সবার বাসায় খোঁজ নিয়েছি, আপু কিন্তু কোথাও নেই। এমনকি আপুর মোবাইলও বন্ধ। মা বাবা অজ্ঞান হয়ে যাচ্ছে, বাবাও শহরে নেই, যে বলবো। বলেই কাঁদতে লাগলো তুহিন। এদিকে ঈশিতার মাথা হ্যাং হয়ে গেছে, বাড়িতে না গেলে কোথায় বা যাবে। তার মাঝে আরেকটা আননোন নাম্বার থেকে কল আসে। তুহিনকে সান্ত্বনা দিয়ে ফোনটা কাটতে বলে আননোন নাম্বারটা কিছু না ভেবে রিসিভ করে নেয়। হ্যালো বলতে নেবে তার আগে বিপরীত দিক থেকে পরিচিত একটি কণ্ঠ শোনা যায়। হ্যালো ইতু। ওপাশ থেকে নয়নিকার কণ্ঠস্বর পেয়ে ঈশিতা উদ্বিগ্ন হয়ে বলে, নয়ন, তুই তুই কোথায়?
সকালে তোকে কত খুঁজেছি জানিস? আর তোর নাম্বার বন্ধ কেন? এটা কার মোবাইল থেকে ফোন দিয়েছিস? তুই কোথায় আছিস সেটা বল। ইতু ইতু শোন, আমি এখন আমাদের পুরনো বাড়িটায় আছি। ওখানে কি করছিস? ওখানটা তো অনেক নির্জন। আর তোর কণ্ঠ কাঁপছে কেন? আমি তুহিনকে বলছি, ও তোকে গিয়ে নিয়ে আসবে। কাউকে বলা লাগবে না ইতু। তো তোকে একটা কথা বলি শোন, তুই যেখানে আছিস সেখান থেকে কোথাও। হ্যালো হ্যালো নয়ন, কি বললি? হ্যালো। ওপাশ থেকে ফোন কাটার আওয়াজ হলো। ইনশিতা ওই নাম্বারে বেশ কয়েকবার ফোন দিল, তবে কেউ তুলল না। রাফিদ সহ তার বাবা মা চেয়ে আছে ইনশিতার দিকে। ইনশিতা ঘটনাটা খুলে বলল। তার মাঝে আবারও হঠাৎ ওই নাম্বার থেকে ফোন আসলো। বিলম্ব না করে ফোন তুলল ইনশিতা। ওপাশ থেকে নয়নিকা বলল, ইতু। নয়ন, তুই প্লিজ বাসায় চলে যা, আমি তুহিনকে বলছি। ইতু ইতু একবার আসবি প্লিজ, পুরনো বাড়িটায় একবার আসবি বলে কান্নায় ভেঙে পড়ল নয়নিকা। নয়নিকার হঠাৎ কান্নায় বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কোনো বিপদ হয়নি তো নয়নের? নয়ন, তোর কি হয়েছে বল আমায়, তুই ঠিক আছিস তো? তুই এখানে চলে আয় ইতু। কথাটির পরে আরো একটি কথা ফিসফিসিয়ে বলে নয়নিকা, তবে কি বললো ধরতে পারল না ইনশিতা। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। ফোন কেটে দিল ইনশিতা। রাফিদ ফ্রুকুসকে বলল, কোথায় যাওয়ার কথা বলছো তুমি? আমাকে এক্ষুনি যেতে হবে ভাইয়া, আমি শিওর নয়নিকা কোনো বিপদে পড়েছে। এত রাতে কিভাবে যাব? আমি কিছু জানি না ভাইয়া, কিছু না। এখন আমাকে যে করেই হোক যেতে হবে। বলে হু হু করে কেঁদে দিল ইনশিতা। ইনশিতার কান্না দেখে না করতে পারে না চাচি। রাফিদকে ইনশিতার সাথে যেতে বলে। নয়নিকাদের পুরনো বাড়ির ঠিকানা পেতেই সেদিকে গাড়ি এগিয়ে নিয়ে চলল রাফিদ। সারা রাস্তায় কেউ একটা কথা বলেনি। ইনশিতা শুধু চটপট করছিল আর ওই নাম্বারটাতে ফোন করছিল, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো ওই নাম্বারটা এখন বন্ধ দেখাচ্ছে। আর রাফিদ আর চোখে কয়েকবার ইনশিতাকে দেখে নিল। ইনশিতা বাইরের দিকে তাকিয়ে থাকায় জানলার কাছে ইনশিতার অবয়ব দেখে নিল রাফিদ। কান্নার কারণে চোখ দুটি ফুলে উঠেছে, মুখ লাল হয়ে গেছে। রাফিদের মনে হচ্ছে এখন বের হয়ে ভালোই করেছে, কিছুটা সময় কাটানো যাবে ইনশিতার সাথে। এছাড়া বাকি সময়টা তো তার সাথে কাটাতে হবে ইনশিতার। ভাবতেই মুচকি হাসি ফুটে উঠল তার ঠোঁটে। ইনশিতার সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে অনেক আগে থেকেই, যদিও এটা ইনশিতা জানে না, একমাত্র ইনশিতার বাবা মা আর তার বাবা মাই জানে। এছাড়া রাফিদও জানতো না, লুকিয়ে শুনে নিয়েছিল সে। এরপর থেকে ইনশিতাকে দেখলে নিজের মনে অন্যরকম একটা অনুভূতির উপস্থিতি টের পেত সে, এক অন্যরকম ভালো লাগার অনুভূতি। কাউকে বোঝানো যায় না সেই অনুভূতি। বুকের ভেতর মনে হতো দ্রিম দ্রাম করে বেঁচে চলেছে। ইনশিতাকে দেখলে মনে হতো এই মেয়েটাকে নিজের বুকের মাঝে বেঁধে রাখতে। কেন জানি না রাফিদের মনটা বারবার কু ডাকছে। তার মনে হচ্ছে তার ইনশিতাকে কেউ তার থেকে কেড়ে নেবে। ইনশিতাকে তার কাছ থেকে নিলে তো সে পাগল হয়ে যাবে। ইনশিতাকে বড্ড ভালোবেসে ফেলেছে যে সে। নয়নিকাদের পুরোনো বাড়িতে এসে থামলো গাড়িটা। ইনশিতা দৌড়ে বাড়ির ভেতরটাই গেল। রাফিদও আসলো পেছনে। ধুলিময় বাড়িটা প্রায় 3 বছর ধরে খালি পড়ে আছে, কোনো সারা শব্দ নেই। অন্ধকারে ছেয়ে আছে পুরো ঘরটা। মনে হচ্ছে ভূতের বাড়িতে প্রবেশ করেছে তারা। মোবাইলের ফ্ল্যাশ অন করে নেয় রাফিদ। হঠাৎ করে ইনশিতার ফোন বেজে উঠল। দেখলো ওই নাম্বার থেকেই ফোন এসেছে। উপরের কোণার রুমটায় চলে আয়। প্রচুর পরিমাণে অবাক হলো ইনশিতা। তারা যে এখানে এসেছে সেটা নয়নিকা কিভাবে জানলো? আর জানলে ডাক দিল না কেন? বিস্ময় কাটিয়ে দুজনে উপরে ওঠার জন্য ছোট্ট সিঁড়ির দিকে পা বাড়ায়। ইনশিতার ভয়ে পা কাঁপছে অনবরত। আচমকা রাফিদ ইনশিতার হাত নিজের এক হাতের মুঠোয় পুরে নেয়। ইনশিতা অবাক হলেও কিছু বলল না। এই ছোঁয়া যেন তাকে বলছে ভয় পেও না, আমি আছি তো। দুজনে কোনার রুমটার সামনে পৌঁছলেই দরজাটা হাট করে খুলে যায়। ভয় পেয়ে রাফিদের হাত জোরে খামচে ধরে ইনশিতা। রাফিদ ইশারায় শান্ত হতে বলল। তার কেন যেন মনে হচ্ছে তার ইনশিতা এখনই তার কাছ থেকে দূরে সরে যাবে। হাতের বাতল আরো শক্ত করে চেপে ধরল সে। অন্ধকারের মাঝে হলুদ টিমটিমে ম্লান আলোয় আলোকিত হয়ে গেছে রুমের মাঝখানটা, ঝাপসা আলোকিত। তার মাঝে মনে হচ্ছে কেউ একজন হাত চেপে মাথা নিচু করে বসে আছে। নয়নিকা। ইনশিতা দৌড়ে গিয়ে নয়নিকাকে ধরে বলল, নয়ন, এই নয়ন, কি হয়েছে তোর? হাতে ব্যান্ডেজ কেন? রাফিদকে ইনশিতার পাশে দাঁড়ালো। নয়নিকা হাত ধরে কাঁদছে, কেঁপে উঠছে তার শরীর।
লাল আলোর মাঝেই আরেকজন মেয়ের অবয়ব দেখতে পেল তারা। হাতে কিছু একটা বক্স হাতে দাঁড়িয়ে আছে। এটা তো জেবা, মুখটা কেমন পানসু হয়ে আছে, দেখে মনে হচ্ছে কোনো অশুভ কিছু ঘটবে, সে আশঙ্কায় ভয় পেয়ে আছে। তুমি এখানে? কি হয়েছে এখানে? নয়নিকার হাতে ব্যান্ডেজ কেন? আর এখানেই বা তোমরা কি করছো? জেবা কিছু না বলে রুমের কোণাটার মাঝে চোখ দিয়ে তাকিয়ে রইল সেদিকে। হলুদ লাল আলোয় রুমের কোণাটা একদম অন্ধকারে ডুবে আছে, দেখা যাচ্ছে না কিছু, তবে চেয়ার দোলার আওয়াজ আসছে। ইজি চেয়ার দুলছে, কেমন অদ্ভুত আওয়াজ করে দুলছে। সেই চেয়ারে থাকা মানুষটাকে শত চেষ্টা করে ইনশিতা দেখতে পেল না। হুট করে দু হাতে কান চেপে ধরল ইনশিতা। রাফি তো ধরল নিজের কর্ণদয়। হারমোনিকার সুর ভেসে আসছে ওই ইজি চেয়ারে বসা লোকটার থেকে, তবে সুরটা অদ্ভুতের সাথে ভয়ঙ্কর। বিভিন্ন হরর মুভিতে কয়েকটা সুর থাকে যেগুলো শুনলে ভয়ে শরীরের লোম খাড়া হয়ে যায়, শরীর শিউরে ওঠে। তেমনি এই আওয়াজটা এতটা ভয়ঙ্কর যে ইনশিতার মনে হচ্ছে সে এখানে না আসলেই ভালো হতো। এই ধরনের গা হিম করা সুর সে সহ্য করতে পারে না একদম। এমনকি এই ভয়ানক সুরটা রাফি তো সহ্য করতে পারেনি। যদিও সে এসব আওয়াজে ভয় পায় না, তবু এই আওয়াজটা এমন যে ভয় পেতে বাধ্য করে। নয়নিকা, রাফিদ, ইনশিতা কানে হাত দিয়ে রয়েছে, একমাত্র জেবা ছাড়া। সে শুধু চোখ খিচে আছে। প্রায় বেশ খানিকটা সময় পর সুরটা থামলো। ইনশিতার শরীর কাঁপছে। রাফিদ দ্রুত গিয়ে ইনশিতাকে পেছন থেকে আঁকড়ে ধরল, কারণ সে জানে এই ধরনের সুরে ইনশিতা প্যানিক হয়ে যায়, ভয়ে কান্না করে দেয়। তাই তো ছোট থেকে কোনো হরর মুভি দেখে না সে, দেখলে চিৎকার চেঁচামেচি করে। রাফিদ ইনশিতাকে শান্ত করার জন্য ইনশিতার দুই গালে হাত রেখে বলতে লাগলো, ইতু, ইতু তাকাও আমার দিকে, এই দেখো না, এই এই ইতু। ইনশিতার শরীর কাঁপাকাঁপি যেন আরো বাড়ছে, সে কিছুতেই শান্ত হতে পারছে না। ঠিক সেই সময়ে ইনশিতার সামনে এসে দাঁড়ালো কালো রঙের শু পরা একজোড়া পা। ইনশিতা মাথা তুলে তাকিয়ে দেখলো লোকটির এক হাতে ছোট্ট একটি হারমোনিকা আর অপর হাত প্যান্টের পকেটে ঢোকানো। লোকটির মাথার উপরে দুলছে হলুদ লাইটটি। ইনশিতা কাঁপা কাঁপা পায়ে দাঁড়ালো। রাফি তো দাঁড়িয়েছে, সে এখনো ইনশিতাকে ধরে রেখেছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে জেহের। জেহেরকে দেখতেই চমকে উঠল ইনশিতা, ঘাড় কাত করে তাকিয়ে আছে, চোখের দৃষ্টি ভয়ঙ্কর, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন ঝরছে। জেহেরকে দেখে শরীরে যেন আর শক্তি পেল না ইনশিতা, অবশ হয়ে আসতে লাগলো। রাফিদ শক্ত করে ইনশিতার শরীর নিজের দিকে ঠেস দিয়ে দাঁড় করিয়ে দিয়ে শক্ত করে চেপে ধরল। সামনে থাকা অচেনা এক হিংস্র চোখের অধিকারিণী মানুষটির দিকে আবদ্ধ তার দৃষ্টি। বিকেলে জেহের ইনশিতাকে খুঁজে না পেয়ে নয়নিকাকে তুলে এনেছিল এই বাড়িটাই, যদিও সে জানতো না যে এটা নয়নিকাদের পুরনো বাড়ি। পরে জেনেছে। নয়নিকাদের চরম রকমের অবাক, তবে নিয়ে আসার সময় সে টুর শব্দটুকু করেনি। কেন করেনি সে নিজেও জানে না। সে তখন জেহেরের মতো সুদর্শন পুরুষকে দেখাই ব্যস্ত ছিল। বাড়িটাতে এনে সর্বপ্রথম নয়নিকার গালে ঠাটিয়ে একটা চড় মেরেছিল জেহের। সেই চড়ে যেন হুঁশ ফিরেছিল নয়নিকার, তবে কিছুই বলতে পারছিল না, কারণ তার হাত মুখ আগে বেঁধে দিয়েছিল জেহের। তারপর ভাঙা কাঁচ নিয়ে নয়নিকার হাতে টান মেরে দিল, যে হাতে ইনশিতাকে ধরেছিল সেই হাতে আরো অনেক পোজ দিল সে। নয়নিকার হাত থেকে টপটপ করে রক্ত ঝরছে, চিৎকার দিতে চেয়েও পারছে না। জেহেরের রাগ বেড়েই চলছিল, তার মাথায় ঘুরছে কেন মেয়েটা তার রোজের হাত ধরেছে। এক পর্যায়ে ক্ষান্ত হয়ে থেমে গেল সে। তার রোজকে নিজের কাছে আনার জন্য নয়নিকাকে নিয়ে আসা, তাই আগে নিজের রাগ মিটিয়ে নিল। জেবাকে ফোন করে ফার্স্ট এড বক্স আনতে বলল। জেবা আসতেই অবাক হয়ে যায় নয়নিকাকে দেখে। জেহের ইশারায় করলো নয়নিকাকে ব্যান্ডেজ করে দিতে। সেও কোনো প্রশ্ন না করে চুপচাপ নয়নিকার হাত ব্যান্ডেজ করে দিল, কারণ কোনো প্রশ্ন করলেই যদি জেহের তাকেও নয়নিকার মতো অবস্থা করে দেয় সেই ভয়ে। সে তো চেনে তার ভাইকে। তারপর নয়নিকাকে জেহের নিজের মোবাইল দিয়ে ইনশিতাকে ফোন করতে বলে। নয়নিকা অনেকবার বারণ করলে তার গালে আরো কয়েকটা চড় পড়ে। পুরুষালী হাতে চড় খেয়ে নয়নিকার ঠোঁট ফেটে যায়। নয়নিকাকে দিয়ে ইনশিতাকে ফোন করানোর সময় নয়নিকা বলতে নিয়েছিল যাতে ইনশিতা ঘর থেকে কোথাও না বের হয়, যেখানে আছে সেখানে থাকতে, কারণ নয়নিকা ইনশিতাকে নিজের বোনের মতোই ভালোবাসে আর সে চায় না জেহেরের মতো কোনো সাইকোর হাতে তার বোনকে তুলে দিতে। তাই কৌশলে ইনশিতাকে বের হতে বারণ করতে চেয়েছিল, কিন্তু সেই কথাটা বলার আগে জেহের মোবাইল টান মেরে নিয়েছিল। ইনশিতাকে যদি কোনো রকমে বারণ করা হয় তাহলে জেহের তার ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। না চাইতে ইনশিতাকে আবার ফোন করে আসতে বলেছিল। শেষে ফিসফিস করে বলেছিল যাতে না আসে, তবে সেই কথাটা এতই আস্তে ছিল যে ইনশিতা শুনতে পায়নি।
তারপর জেহের গিয়ে একটি পুরনো ইজি চেয়ার বসে পড়ে আর জেবা নয়নিকার পাশে দাঁড়িয়ে থাকে। একটা অচেনা ছেলের সাথে তার রোজ আসায় প্রচন্ড রেগে যায় জেহের। আর যখন ছেলেটি রোজকে জড়িয়ে ধরে তখন জেহের রাগ সপ্তমে, ঘাড় কাত করে তাকায় তাদের দিকে। কপালের রগ ফুলে উঠেছে তার, রাগে সারা শরীর রিরি করছে। ইচ্ছে হচ্ছে এক্ষুনি ছেলেটার মাথা ফাটিয়ে দিতে, তবে নিজেকে শান্ত করলো, কারণ এখন তার সবচেয়ে জরুরি কাজ হলো তার রোজকে নিয়ে যাওয়া। তারপর না হয় এই বেয়াদব ছেলেটাকে শাস্তি দেওয়া যাবে। জেহের একটু এগিয়ে গিয়ে ঈর্ষিতার মুখোমুখি দাঁড়ায়, একদম সামনে। তাদের মধ্যবর্তী দূরত্ব বোধহয় 2 কি 3 ইঞ্চি হবে। তারপর ঘাড় অন্যদিকে কাত করে ফু দেয় ঈর্ষিতার মুখে। শীতল বাতাসে ঈর্ষিতা কেঁপে ওঠে, মুখের সামনে থাকা চুলগুলো উড়ে পেছনে ঠেকে সেই বাতাসে। রাফিদ ভ্রুজোড়া কুঞ্চিত করে এক হাত দিয়ে সজোরে ধাক্কা দেয় জেহেরের বুকে। আচমকা ধাক্কা সামাল দিতে ঈর্ষিতাকে টেনে ধরল জেহের। ঈর্ষিতার সরু দেহ জেহেরের শক্তিশালী দেহের টান সামলাতে পারল না, দুজনেই পড়ল নিচে। জেহেরের ওপর ঈর্ষিতা, জেহেরের বিশালাকার দেহের ওপর পড়ল ঈর্ষিতা। পড়ার সাথে সাথে ঈর্ষিতা উঠে দাঁড়াতে চাইল, উঠতে পারল না জেহেরের জন্য। সে তার শক্ত হাত দিয়ে চেপে ধরে আছে ঈর্ষিতার কোমর। ঈর্ষিতার মাথা নিজের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি আমার উপর পড়ায় একটু ব্যথা পাইনি রোজ? তোমার শরীরে একটু ওজন নেই। টেনশন নট, কয়দিন পর তোমার ওজন এমনিতেই বেড়ে যাবে। বলে ঠোঁট কামড়ে হাসলো জেহের। জেহেরের এমন কথায় দ্রুত উঠতে গিয়েও উঠতে পারল না, কারণ জেহের ধরে আছে। মিনতি করে ঈর্ষিতা বলল, লাগছে আমায়, ছাড়ুন। ঈর্ষিতার কথা শুনে জেহের দ্রুত ঈর্ষিতাকে উঠিয়ে দিল। অস্থির হয়ে বলতে লাগলো, কোথায় লেগেছে রোজ? বেশি ব্যথা করছে? বলো বলো আমায় রোজ। বলে জেহের ঈর্ষিতার কোমরে হাত দিতে নিল। ঈর্ষিতা তড়াক করে লাফিয়ে উঠল, দৌড়ে গিয়ে রাফিদের পেছনে দাঁড়ালো। ঈর্ষিতাকে রাফিদের কাছে যেতে দেখে জেহের আরো বেশি রেগে গেল। রেগে ঈর্ষিতাকে ধরতে গেলে বাদ সাথে রাফিদ। রাফিদ নিজেও রেগে আছে এই অচেনা ছেলেটার ওপর। নয়নিকা আর জেবা শুধু ভয়ে ততস্থ। যেদিকে নয়নিকা মেয়ে হয়ে ঈর্ষিতাকে ধরায় এত ভয়ানক কাজ করেছে, তাহলে রাফিদকে কি করবে সেটা ভাবতেই দুজনে ভয়ে শিউরে উঠল। জেহের ঘাড় কাত করে তাকিয়ে রইল রাফিদের দিকে। দৃষ্টিটা ঈর্ষিতার কাছে ভালো ঠেকলো না। তার মনে হলো জেহের খুব খারাপ একটা কিছু করবে। তখন তার মাথায় আসলো জেহের রাফিদকে মেরে দিতে পারে, কারণ নয়নিকা সামান্য ছোঁয়াতেই এমন করেছে। আর রাফিদ তো তাকে জড়িয়ে ধরেছে। না না, তার জন্য রাফিদের কোনো ক্ষতি হতে দেবে না। ঈর্ষিতা রাফিদকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। জেহের আগের ন্যায় ঘাড় কাত করে তাকালো ঈর্ষিতার দিকে। তারপর একটা বাঁকা হাসি দিল, কারণ সে বুঝতে পেরেছে যে তার রোজ তার ভয়ে রাফিদের থেকে দূরে সরে গিয়েছে। জেহের হুট করে রাফিদের কাঁধে হাত রাখলো। লম্বায় রাফিদের থেকে জেহের বেশ লম্বা। রাফিদের কাঁধে হাত দিয়ে কিছুক্ষণ তীক্ষ্ণ নজরে তাকিয়ে রইল, অথচ চেহারা একদম শান্ত। তারপর আচমকায় রাফিদের কাঁধ ধরে টান দিয়ে ভাঙা চেয়ারটার দিকে ছুঁড়ে মারে। ঘটনাটা এতটাই দ্রুত ঘটেছে যে রাফিদ নিজেকে রক্ষা করার সুযোগ পেল না। ভাঙা চেয়ারে লেগে রাফিদের পিঠ, হাত আর গলার বেশ খানিকটা অংশ ছিলে গেছে। রক্ত বইছে আঘাতকৃত অংশ হতে। জেহের ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে। ঈর্ষিতা আর জেবা তাড়াতাড়ি গিয়ে রাফিদকে ধরলো। ঈর্ষিতা তো কেঁদে দিয়েছে। জেহের গিয়ে ওদের থেকে রাফিদকে ছাড়িয়ে পেটের মধ্যে খুব জোরে একটা লাথি মারল। পেট ধরে কুকিয়ে উঠল রাফিদ, মুখ দিয়ে অঝরে রক্ত বইছে। এবার ঈর্ষিতা নিজের রাগ সামলাতে পারল না। জেহেরকে ধরে নিজের দিকে ফিরিয়ে খুব জোরে কষে একটা চল লাগালো। ঈর্ষিতা চেঁচিয়ে বলতে লাগলো, আপনি আসলে একটা পাগল, আর আপনি মানসিকভাবে যে অসুস্থ সেটা কি আপনি জানেন? জেহেরের চোখ মুখ ক্রমশ লাল হয়ে উঠল। জীবনের প্রথম চর এটা, তাও আবার যাকে ভালোবাসে তার কাছ থেকে। জেহেরের রাগ যেন বাদ মানল না, রাগে গজগজ করতে লাগলো। হুট করে ঈর্ষিতার 2 বাহু ধরে নিজের কাছে নিয়ে আসলো, চিবিয়ে চিবিয়ে বলল, ভালোবাসি বলে একদম ছেড়ে দেব ভেবো না রোজ। আমার দিকে কেউ কোনোদিনও আঙ্গুল তোলার সাহস পায়নি, সেখানে তুমি আমায় চর মেরেছ। এর শাস্তি তো তোমায় পেতেই হবে। বলে বৃদ্ধাঙ্গুল তার চর্চনি দিয়ে চেপে ধরলো ঈর্ষিতার গাল। এত জোরে চেপে ধরেছে যে ঈর্ষিতার মনে হচ্ছে জেহেরের আঙুল তার গালে ঢুকে গেছে। রাগে আর ব্যথায় সইতে না পেরে আরেকটা জোরে সোরে চড় লাগিয়ে দিল জেহেরের গালে। এমন ঘটনাতে নয়নিকা সহ জেবাও হতভম্ব হয়ে গেছে। জেবা মনে মনে বলছে, এবার শেষ ঈর্ষিতা ভাই, এবার তোমাকে কি করবে এটা তুমি নিজেও কল্পনা করতে পারবে না। জেহের আর নিজের ক্রোধ সংবরণ করতে পারল না। গর্জন করতে করতে ঈর্ষিতার দিকে তাকালো। ঈর্ষিতা নিজের গাল ধরে আছে, প্রচুর ব্যথা পেয়েছে সে। জেহের গিয়ে ভাঙা কাঠের বড় টুকরো হাতে নিল,
তা দেখে নয়নিকা আর জেবার জান বের হবার উপক্রম। ঈশিতা তা দেখে ভাবলো অনেক বড় ভুল করে ফেলেছে জেহেরকে চড় মেরে। এই কাঠ দিয়ে একটা বাড়ি দিলে তো তার মৃত্যু অনিবার্য। ঈশিতা বড় বড় ঢোক গিলল। পালাবার উপায় নেই, রাফিদ নিজেও অজ্ঞান। নয়নিকা জেবা দুজনে আর কি বা করবে। ঈশিতার মনে হচ্ছে সে কোনো সিংহের সামনে দাঁড়িয়ে আছে। তার হাঁটু কাঁপছে, ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত পারছে না। জেহের ঘাড় কাত করে হাতে ভাঙা কাঠ নিয়ে এগোতে লাগলো ঈশিতার দিকে। তাকে চড় মারার চরম মূল্য তো দিতেই হবে তার রোজকে। ভাঙা কাঠ দিয়ে জেহের যখনই ঈশিতাকে মারতে যাবে তার আগে ঈশিতাকে কেউ একজন সরিয়ে নিল। রাগে গজরাতে গজরাতে জেহের পেছন ফিরল। ইতিমধ্যে ঈশিতা অজ্ঞান হয়ে গেছে। ঈশিতাকে ধরে আছে জিহাদ। হাউ ডিয়ার ইউ টু টাচ হার ইডিয়েট, বলেই এগিয়ে যায় জিহাদের দিকে। জিহাদ এক হাতে ঈশিতাকে আগলে ধরে আরেক হাতে জেহেরকে থামায়। ভাই লুক, তুই এভাবে মেয়েটাকে আঘাত করতে পারিস না। আমার রোজের সাথে আমি যা ইচ্ছা করব, তাতে তোর পারমিশন নেব না আমি। গবেট কথাকার। জেহের দাঁতে দাঁত চেপে উত্তর দেয়, ভাই ভাই দেখ, তুই তো চাস তোর রোজ যাতে তোকে ভালোবাসে, তোর সাথে যাতে সব সময় থাকে। তাহলে এখন যদি তুই ওকে মারিস তাহলে ওর তো ক্ষতি হবে, তাই না? তুই কি চাস তোর রোজের কোনো ক্ষতি হোক? রোজ কষ্ট পেলে তো তুইও নিজেও কষ্ট পাবি, তাই না? তাহলে শুধু শুধু ওর কাছে খারাপ হয়ে নিজেকে ঘৃণার পাত্র বানাচ্ছিস কেন? এভাবে তো ও তোর কাছে থাকতে চাইবে না, উল্টে ওকে ভালোবেসে বোঝা। জেহের যেন বুঝতে পেরেছে জিহাদের কথাটা। হাতের কাঠটা ফেলে দেয় সে। জিহাদ হাঁপ ছেড়ে বাঁচে। এখন যদি এই ধরনের কথা না বলতো তাহলে শিওর ঈশিতাকে বোধহয় আজ মেরেই ফেলতো জেহের। সঠিক সময়ে জেবা তাকে মেসেজ করেছে বলে সে পৌঁছাতে পেরেছে। জেহের মনে মনে ভাবছে আসলেই তো সে তার রোজের কোনো ক্ষতি করতে চায় না। রোজকে জিহাদের কাছে দেখে ঈশিতাকে জোর করে ছাড়িয়ে নেয় সে। তারপর ঈশিতার গাল ধরে আদুরে কণ্ঠে বলে, আই এম সরি রোজ, আমি তোমাকে কোনো দিনও কষ্ট দেব না রোজ, কোনো দিনও না। অচেতন ঈশিতাকে কোলে করে নিয়ে চলে যায় জেহের। নয়নিকা বাধা দিতে চাইলে জিহাদ আটকায়। এখন জেহেরকে বাধা দেওয়া মানে সিংহের হাট সাথে হাডুডু খেলতে যাওয়া। নিজের ওপর কোনো ভারী কিছুর অস্তিত্ব অনুভব করতেই নড়ে চড়ে ওঠার চেষ্টা করলো ঈশিতা, কিন্তু পারল না। নিঃশ্বাস প্রায় বন্ধ হবার জোগাড়। চোখ খুলে নিজেকে শোয়া অবস্থায় আবিষ্কার করলো সে। রুমটাও অচেনা। সে কোথায়? তাকে কেউ জড়িয়ে ধরে শুয়ে আছে। বাপরে, এত ভারী! হঠাৎ করে আগের ঘটনাগুলো মনে পড়ল ঈশিতার। লোকটাকে খুব জোরে ধাক্কা দিল সে। জেহের, এটা তো জেহেরের রুম। ধাক্কা খেয়ে জেহেরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই চেঁচাতে লাগলো, রোজ রোজ রোজ। ঈশিতা কানে হাত দিয়ে রইল। ঈশিতাকে দেখে জেহের খুব শক্ত করে জড়িয়ে ধরল। মনে হচ্ছে তার প্রাণ ফিরে পেয়েছে। ঈশিতা ভাবলো তার হাড্ডি আর হাড্ডি নেই। জেহের অস্থির কণ্ঠে বলতে থাকলো, আমি ঘুম থেকে না ওঠা পর্যন্ত তুমি শোয়া থেকে উঠবে না। যতক্ষণ না পর্যন্ত আমার ঘুম ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমার বুকে ঘুমিয়ে থাকবে। ঈশিতা এখনও মাথাটা ধরে আছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তারপরে এক ঝটকায় ছাড়াতে চাইল জেহেরকে, কিন্তু বান্ধা ছাড়ছে না। কি জ্বালা! এদিকে তার বাথরুমে যাওয়ার প্রয়োজন। এখন ঝামেলা করা যাবে না, একটু নরম হয়ে বোঝাতে হবে। একটু ছাড়ুন না প্লিজ। কখনো না, একদম আমার থেকে সাড়া পেতে চাইবে না, এর ফল খারাপ হবে। দাঁত কিরমির করে বলল জেহের। একটুই তো, বাথরুমে যাব প্লিজ, অনেক জরুরি। কি বললাম শুনতে পাওনি? কোথাও যাবে না তুমি। আর শক্ত করে জড়িয়ে ধরলো ঈশিতাকে। ঈশিতা হতবাক। এই কেমন ছেলে, বাথরুমে যাবে তাও যেতে দিচ্ছে না। ঈশিতা এবার কাঁদো কাঁদো গলায় বলল, বিশ্বাস করুন অনেক জরুরি। আর বাথরুমে গেলে কি কেউ পালাতে পারে নাকি? বাথরুমে তো সকলেই যেতে হয়, প্লিজ। জেহের ঈশিতাকে ছেড়ে শান্ত নজরে তাকালো। যাও, তবে 5 মিনিট, 1 সেকেন্ডও বেশি হলে খবর করে দেব তো আমি। ঈশিতা দৌড়ে বাথরুমে যেতে পা বাড়ালো। হঠাৎ করে জেহের হাত ধরে ফেললো। ঈশিতা বেশ বিরক্ত হলেও জোর করে মুখে হাসি ঝুলিয়ে তাকালো। জেহের চোখ মুখ শক্ত করে বলল, মাত্র 5 মিনিট, মনে থাকে যেন। অনলি 5 মিনিটস। ঈশিতা মাথা নাড়ালো, যার মানে আচ্ছা। জেহের ছাড়তেই ঈশিতা বাথরুমে ঢুকে গেল। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রইল, যেন কত বছর পর ভালো মতো নিঃশ্বাস নিতে পারল।
বাথরুম দেখে তার মুখ হা হয়ে গেল। তাদের একটা রুমের সমান হবে মনে হয় বাথরুমটা। কাঁচ দিয়ে গোসলের সাইড আলাদা করা। বাথরুমটাও ইয়া বড়। পুরো বাথরুম সাদা টাইলসে মোড়ানো। জেহের বাথরুমের দরজায় বাড়ি দিচ্ছে এক নাগারে, মনে হচ্ছে ভেঙেই ফেলবে। রোজ 5 মিনিট ডান, বের হও। ইনশিতা অবাক, সে তো মাত্রই ঢুকলো। রোজ আসছি, আর 1 মিনিট প্লিজ। জেহের অস্থির হয়ে পায়চারি করছে বাথরুমের দরজার সামনে। নিজের মাথার পেছনে চুল টেনে ধরে বিড়বিড় করছে। আবার যখন দরজায় নক করতে যাবে তখনই ইনশিতা বের হলো। ইনশিতা দেখলো জেহের কেমন অস্থির হয়ে আছে। যেই জেহের আবার জড়িয়ে ধরতে যাবে তখন ইনশিতা বলে উঠল, এখানে কেন এনেছেন আমায়? আর নয়নকেই বা তখন তুলে নিয়েছিলেন কেন? ইনশিতার রাগান্বিত কণ্ঠ শুনে উল্টো জেহের বেশ রেগে গেল। ও তোমাকে টাচ করেছিল, আর ওই ছেলেটাও, এবং আমি ছাড়া তোমাকে আর কেউ টাচ করতে পারবে না। টাচ করলে হাত ঘুরিয়ে দেব তাদের। মাইন্ড ইট। ইনশিতা হাঁ করে তাকিয়ে রইল। একটা মানুষ কতটা পজিটিভ হলে এমন করতে পারে? ও আমার ফ্রেন্ড, আর ছেলেটা আমার কাজিন। আর আপনি তো আমার কেউ না, সুতরাং আপনার হাত গুঁড়ো করা উচিত। আচমকা ইনশিতাকে চেপে ধরে জেহের বলল, আমি তোমার সব সব সব। আমি ছাড়া আর কেউই তোমার কেউ হয় না। তোমার কোনো ফ্রেন্ড লাগবে না, আর না কোনো কাজিন। আমি শুধুমাত্র তোমার, আর এটাই তোমার বাড়ি। জেহেরের ক্রোধান্বিত কণ্ঠ শুনে ইনশিতা কাঁপতে লাগলো। আমি যাব, বাড়ি ফিরবো। জেহের চিৎকার করে বলল, শুনতে পাওনি কি বলেছি? কোথাও যাবে না তুমি। এটাই তোমার বাড়ি, আর আমি তোমার সব। ইনশিতা কানে হাত দিল আবার। এ কার কাছে বন্দী হলো সে? এখন বাড়তি কথা বললে শিহর তখনকার মতো মারতে চাইবে। এখন ঠান্ডা মাথায় ভাবতে হবে। কোনো রকমে একটা ফোন হাতে পেলেই হবে। ওদিকে রাফিদের কি অবস্থা কে জানে। এখন একটু পেট পুজো করা যাক আগে। পেটে বোধহয় ইঁদুর দৌড়াচ্ছে। আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার আনবেন? জেহের তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকালো, যার অর্থ, তোমাকে একবার বিশ্বাস করে খাবার আনতে গিয়েছিলাম, তখন তুমি কি করেছিলে মনে নেই? ইনশিতা বুঝলো সে দৃষ্টির মানে। তবে তার এখন প্রচুর খিদে পেয়েছে। সেই দুপুর থেকে কিছুই খায়নি। তাই মিনতি স্বরে বলল, প্লিজ কিছু খাবারের ব্যবস্থা করুন, আমি সত্যি বলছি পালাবো না। জেহের ইনশিতাকে একবার দেখে পুরো রুমে চোখ বুলালো। বারান্দার দরজা বন্ধ করে দিল। তারপর রুমের বাইরে গিয়ে আবার কি মনে করে ফিরে এলো। ইনশিতাকে ধরে চেয়ারে বসিয়ে ইনশিতার ওড়না টান দিয়ে খুলে দিল। চমকে উঠল ইনশিতা। বেশ রাগ হলো তার। করছেনটা কি? কোনো আওয়াজ হবে না। ওড়না দিয়ে চেয়ারের সাথে হাত দুটো শক্ত করে বেঁধে দিল। ইনশিতার বিরক্তির মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সে তো বলেছেই যাবে না, তাও এই সাইকোটা এমন করে কেন? জেহের কপালে কপাল ঠেকিয়ে হিসিয়ে বলল, এখন তুমি চাইলেও কোথাও যেতে পারবে না রোজ। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনার মতো সাইকোকে কিভাবে যে আপনার বউ সামলাবে ভাবতেই পারছি না। জেহের ধীর কণ্ঠে বলে, তুমি আছো তো, তুমি আমাকে সামলাবে। তুমি আমার বউ রোজ। কথাটা শুনে ইনশিতার রগে রগে শিহরণ বয়ে গেল। একে তো লোকটির নিঃশ্বাস তার মুখে পড়ছে, তার উপরে এত সুন্দর কণ্ঠ। নিজেকে শক্ত রেখে হঠাৎ কপাল দিয়েই খুব জোরে জেহেরের কপালে বাড়ি মারল। এতে জেহেরের ব্যথাটা পেলেও ইনশিতার কপাল জেহেরের শক্ত কপালের সাথে লেগে বেশ ব্যথা পেয়েছে। জেহের চোয়াল শক্ত রেখে বলল, আমার সাথে লাগতে আসবে না, এর ফল ভালো হবে না। তুমি ইতিমধ্যে টের পেয়েছো নিশ্চয়। সো তুমি যত শান্ত থাকবে ততই তোমার জন্য মঙ্গল। বলেই ধূপধাপ পা ফেলে দরজা আটকে চলে গেল। বেচারি ঈর্ষিতা ভাবতে লাগলো কিভাবে এখান থেকে পালানো যায়। উফ, শালা সাইকোর বাচ্চা সাইকো। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে জিহাদ। পাশের চেয়ারে জেবা বসে আছে। নয়নিকাকে আগে বাড়ি পাঠিয়ে দিয়েছে। জিহাদকে দেখে মনে হচ্ছে সে কোনো এক বিষয়ে গভীর চিন্তায় মগ্ন। ছোট ভাই, কি হয়েছে তোর? কি নিয়ে এত চিন্তা করছিস? ভাবনা সুতো ছিঁড়ে গেল জিহাদের। চোখ দুটো বন্ধ রেখে বড় বড় দীর্ঘশ্বাস ফেলল সে। শান্ত দৃষ্টিতে জেবার দিকে তাকালো। তোর কি মনে হয় জেবা? কিসের কথা বলছিস? ইনসিতার কথা। ভাইয়ের সাথে ইনসিতা ভালো থাকতে পারবে তো? অসম্ভব। জের ভাইয়ের সাথে থাকলে মেয়েটা নিশ্চিত দম বন্ধ হয়ে মারা যাবে। ভাই যেভাবে ইনসিকিউর ইনসিতাকে নিয়ে, সেভাবে ইনসিতার বেঁচে থাকাই অসম্ভব। আর ভাই যেই জিনিসের প্রতি একবার নজর দেয় সেটা যে কোনো মূল্যে ছিনিয়ে নেয়। আর এ তো একটা জ্যান্ত মেয়ে মানুষ, স্বাধীনতা বলতে কিছুই থাকবে না ইনসিতার।
জিহাদ নিজের মাথার চুল টেনে ধরলো চিন্তায়। ইনসিদাকে ভাইয়ের হাত থেকে ছুটাতে হবে। সেটাও কল্পনার বাইরে। একবার যখন ইনসিতাকে পালাতে সাহায্য করেছিলি তখন মনে আছে কি হয়েছিল জেহের ভাই? এখন সেই একই কাজ আবার করলে শিওর রক্তারক্তি হয়ে যাবে। কিছুই বলল না জিহাদ। ওটির থেকে ডক্টর বেরিয়ে আসলো। জেবা জিজ্ঞেস করলো, ছেলেটির এখন কি অবস্থা ডক্টর? কোনো সিরিয়াস কিছু হয়নি তো? নাও হি ইজ ফাইন, বাট রেস্টে থাকা দরকার। হাত পিঠ মাথায় বেশ খানিকটা আঘাত লেগেছে। ঔষধ নিলে আর রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ওনাকে নিয়ে যেতে পারবেন। এক্সকিউজ মি। ডক্টর চলে গেলেই জেবা বলে ওঠে, ছেলেটার বাড়ির কারো খোঁজ পেয়েছিস? মোবাইলে তার বাবার নাম্বারে কল দিয়ে বলেছি, তারা আসছে। চল ছেলেটার সাথে কথা বলি। জেবা গিয়ে রাফিদের কপালে হাত লাগলো। ছেলেটাকে এই প্রথম সে দেখেছে, আর দেখেই কেমন মায়া লেগে গেল। ছেলেটার এমন অবস্থা দেখে নিজেরই কেন যেন কান্না পেয়ে গেল। কপালে কারো স্পর্শ পেয়ে চোখ খুলল রাফিদ। দেখলো তখনকার সেই মেয়েটা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, আর তার পাশে একটা ছেলে দাঁড়ানো। মিনিট 15 পর একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা আসেন তাদের কাছে। মহিলাটি কেঁদে কেঁদে নিজের অবস্থা খারাপ করে ফেলেছে। কেঁদে কেঁদেই জিজ্ঞেস করলো, রাফিদের কি হয়েছে? আমার ছেলেটা কোথায়? ইজ ওকে, ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমার গাড়ির সামনে পড়েছে, তাই হাসপাতালে নিয়ে আসলাম। মিথ্যে বলল জিহাদ, কারণ সে চায় না আসল ঘটনাটা শুনে তারা আরও প্যানিক হয়ে যাক। রাফিদ তার মাকে আশ্বস্ত করে বলল, আমি ঠিক আছি মা, একটু ব্যথা পেয়েছি খালি। রাফিদের বাবা ধমকে উঠলেন, হাত পায়ের অবস্থা দেখেছো? আবার বলছো ঠিক আছো? আর ঋতু কোথায়? ওকে দেখতে পাচ্ছি না কেন? সকলে চুপচাপ। কি বলবে এখন? বলবে ইনসিতাকে জেহে তুলে ধরে নিয়ে নিজের বন্দিনী করে রেখেছে? বললে কেলেঙ্কারি ঘটে যাবে। রাফিদ নিজেই বলল, ও ওর বাড়ি চলে গেছে ওর ফ্রেন্ডকে নিয়ে। ওকে নিয়ে ভাবতে হবে না। এখন চলো আমরাও আমাদের বাড়ি চলে যাই। রাফিদ ভেবেছে কোনো রকমে বাবা মাকে বাড়ি পাঠিয়ে এক ফাঁকে এখানে চলে আসবে, তারপর ওই জেহেরকে দেখে নেবে। তার ভালোবাসার দিকে হাত বাড়ানোর ফল তো তাকে পেতেই হবে। জেহে সার্ভিং ট্রলি নিয়ে ভেতরে ঢুকলো। ইনসিতা পালানোর চিন্তায় বিভোর। তখন দরজা খোলার আওয়াজ পেয়ে সেদিকে তাকালো ইনসিতা। খাবার দেখে হা হয়ে গেল সে। এত এত খাবার, এগুলোর নাম কি? সে জীবনেও এমন নাম না জানা খাবার দেখেনি। কাছে আনতে দেখলো বেশিরভাগই তরল স্যুপ। এত রাতে স্যুপ খাবে? তারপর ওই পাশের প্লেটটাই লতা পাতার মতো। ওগুলো কি? আবার টুকরো টুকরো কি একটা আছে। এগুলো কি এনেছেন? তোমার ডিনার কেন পছন্দ হয়নি? এগুলো মানুষে খায়? এগুলো তো গরু ছাগলেও খায় না বোধ হয়। আমার জন্য ভাত আনুন, ডাল আর আলু ভর্তা দিয়ে। এসব হাবিজাবি খাওয়া চলবে না তোমার। যা এনেছি তাই খাও। বললাম তো এসব আমি খেতে পারবো না, আমার পেট ভরবে না। আর হাবিজাবি এগুলো ভাত না। এসব ছাড়া আর কিছুই পাবে না তুমি। আর এগুলোই আমি খাই সব সময়, তাই তোমাকেও খেতে হবে। জেহেরের কথা শুনে বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল ইনসিতার। ভেঙচি কেটে বলল, ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম আপনি মানুষ না, আপনি তো পশু। আর পশুরা এগুলো খায়। আর কি বলুন তো, আমি না আপনার মতো পশু না, তাই এসব পশুর খাবার আমার চলবে না। জেহের ধপ করে জ্বলে উঠল। সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তের মতো চোখের চারপাশ লাল হয়ে গেছে। ইনসিতার গাল চেপে বলল, আমাকে ইনডাইরেক্টলি পশু বলা, তাই না? তাহলে এই পশুর পশুত্বটাও দেখিয়ে দেই নাকি? কেমন হবে দেখালে? বলে নিজের শার্টের বোতাম খোলা শুরু করলো। ইনসিতা ভয় পেয়ে চিৎকার করে বলল, না না, আই এম সরি, আর কখনো বলবো না প্লিজ, ভুল হয়ে গেছে আমার। এগুলোই খাবো আমি। দিন দিন, তাড়াতাড়ি দিন। গোলাপি ঠোঁট বাঁকা করে হাসলো জেহের। ট্রলিটা ইনসিতার সামনে এনে সেও চেয়ারের পাশে সোফায় বসে পড়ল। আমার হাত খুলে দিন, আমি নিজের হাতেই খাবো। এখন থেকে আমার হাতেই খাবে। আমার হাত আছে, কি করতে? হাত যতক্ষণ আছে ততক্ষণ আমি নিজে হাতেই খাবো। যদি হাতটা না থাকে? জেহেরের এমন ধমকানিতে ঢোক গিলল ইনসিতা। থাক, খাইয়ে দিন। খাবারগুলো মুখে নিতেই মনে হলো বমি করে দেবে ইনসিতা। ছি, স্বাদটা কেমন যেন। খেতে খেতে ইনসিতা প্ল্যান করতে লাগলো, যেহেতু তাকে ভালোবাসে, এই ভালোবাসার সুযোগ নিয়ে
সাইকোটার থেকে যদি ভালো খাবার পাওয়া যায়, এতে একটু অভিনয় করতে হলেও করবে সে। ইনশিতা দুঃখী দুঃখী মুখ করে জেহেরের দিকে তাকালো, কোমল কণ্ঠে বলল, আপনি আমাকে খুব ভালোবাসেন তাই না? জীবনের থেকেও বেশি। আমার কষ্ট হলে আপনারও খুব কষ্ট হয় তাই না? খুব। জেহের ইনশিতার খুব কাছে এসে উত্তর দিল। ইনশিতার মনে হলো জেহের গলে যাচ্ছে। জেহের কেমন জোরে জোরে শ্বাস ফেলছে। ব্যাস, আর একটু গলালেই চলবে। আবেগী কণ্ঠে বলল, তাহলে এই যে আমার হাত দুটো বেঁধে রেখেছে, এতে তো আমার খুব কষ্ট হচ্ছে। হাতে প্রচণ্ড ব্যথা পাচ্ছি। এতে তো আপনার কষ্ট হচ্ছে না, আপনি তো উল্টে আনন্দ পাচ্ছেন। ইনশিতার কথা শুনে জেহের দ্রুত ইনশিতার হাতের বাঁধন খুলে দিল। হাতে অসংখ্য চুমু দিয়ে ইনশিতার মুখটা নিজের দু হাতে তুলে বলল, আমি একটু আনন্দ পাচ্ছিলাম না রোজ, আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু তো তুমি যদি আমার থেকে দূরে সরে যাও সেই ভয়ে তোমাকে আটকে রাখি। তুমি দূরে সরে গেলে আমার খুব কষ্ট হয় রোজ। ভেতরে ভেতরে প্রচণ্ড বিরক্ত হলো ইনশিতা। এত আবেগ পায় কোথায় পাগলটা? জেহেরের ছোঁয়ায় যেন তার গায়ে আগুন লেগে গেল। তবুও নরম কণ্ঠে বলল, তাহলে এখন যে এসব ছাইপাশ খাওয়াচ্ছেন, এতে তো আমার আরও বেশি কষ্ট হচ্ছে। এসব খাওয়ার অভ্যাস নেই আমার, আর না কোনোদিনও খেতে পারবো। আপনি যদি আমার কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমার পছন্দের খাবার এনে দিতেন। এতেই বোঝা যায় আপনি আমাকে এতটুকু ভালোবাসেন না। ভালো না বাসায় কথা শুনে জের উতলা হয়ে পড়ল। সে তো তার রোজকেই খুব ভালোবাসে, আর এই খাবারগুলো হেলদি বলেই খাওয়াচ্ছে। কিন্তু তার রোজে তার ভালোবাসা নিয়ে কথা বলবে, সেটা কি সে জানতো? রোজের মুখ দু হাতে আরো শক্ত করে ধরল। কপালে আর গালে চুমু দিতে দিতে অস্থির হয়ে বলল, আমি এগুলো হেলদি বলেই খাওয়াচ্ছিলাম, এগুলো না খেতে চাইলে খেও না। আমি এক্ষুনি তোমার পছন্দের খাবার এনে দিচ্ছি সোনা, এক্ষুনি দিচ্ছি। কি খাবে বলো আমায়? সব সব এনে দেবো সোনা। আগে আমাকে সোনার উপর টাকা বন্ধ করুন। জেহের যেন সেই কথাটা শুনতেই পেল না। সে তো চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছে তার রোজের গাল, কপাল, চিবুক। অচেনা ছেলেটির এমন স্পর্শে ইনশিতায় কেঁপে কেঁপে উঠছে, তবে সেটা রাগে আর বিরক্তিতে। কোনোদিন কোনো অচেনা ছেলে তাকে টোকা অবধি দেয়নি, আর এই ছেলে তো বেশি অ্যাডভান্স। অনেক কষ্টে বলল, ভাত নিয়ে আসুন, ভাতের সাথে যে কোনো তরকারি থাকলে নিয়ে আসুন। জেহের নির্বিকার। ইনশিতা জেহেরকে ঝাঁকুনি দিয়ে বলল, কি হলো জান? জেহের কিছুক্ষণ তাকিয়ে থাকলো ইনশিতার দিকে। জেহেরের চোখ দেখে দৃষ্টি নিচে নামিয়ে ফেললো ইনশিতা। কেন যেন হঠাৎ জেহেরের চোখে চোখ মেলাতে পারছে না সে। কালচে নীল চোখের দৃষ্টিতে এক ধরনের উন্মাদনা দেখতে পাচ্ছে সে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না সেই দৃষ্টিতে, চোখ ঝলসে যায়। জেহের দরজা আটকে ইনশিতার খাবার আনতে চলে যায়। ইনশিতা জেহেরের মোবাইল খুঁজতে লাগলো। ইনশিতার মোবাইল আগে জেহের নিয়ে নিয়েছিল। সে দেখলো সোফার এক কোণায় জেহেরের মোবাইলটা পড়ে আছে। লক না থাকায় ইনশিতার উপকার হলো। সে দ্রুত বাবার নাম্বারে কল দিল। অনেকক্ষণ কল দেওয়ার পরও তার বাবা ধরছে না। আর একটু পর তো জেহেরও এসে পড়বে। উফ, আবারও কল দিল সে। কল কেটে যাবে তখন ইনশিতার বাবা ফোন ধরলো। হ্যালো বাবা। ইনশিতার বাবা অবাক হয়ে বলল, কি রে মা, এটা কার নাম্বার? আর তোর নাম্বারে কল ঢুকছে না কেন? বাবা শোনো, আমি বিপদে পড়েছি। কি হয়েছে এই তো? একজন আমায় তার বাড়িতে তুলে নিয়ে এসেছে। তাকে আমি ভালো করে অবধি চিনি না, আর এই ছেলেটা পাগল, মাথার তার ছিঁড়া। তুমি তাড়াতাড়ি চলে এসো, পারলে পুলিশও নিয়ে এসো। কি? কোথায় তুই? জায়গাটা কোথায়? হ্যালো হ্যালো। আর কিছু বলতে নেবে সেই মুহূর্তে জেহেরের প্রবেশ। জেহেরকে দেখে ইনশিতা বলার আর কিছুই পেল না। রীতিমতো তার হাত পা কাঁপছে। জেহের ইনশিতার হাতে মোবাইল দেখে দ্রুত দৌড়ে এসে মোবাইলটা নিয়ে কেটে দিল। অগ্নিশর্মা চোখ নিয়ে ইনশিতার দিকে তাকালো। হুট করে ইনশিতার গলা চেপে ধরল। এত জোরে চেপে ধরেছে যে ইনশিতার মনে হচ্ছে সে আর নেই, সে মরে গিয়েছে। দম আটকে যায় অবস্থা। তখন জেহেরের মা জেসমিন চৌধুরী আর জিহাদ এসে জেহেরকে ছাড়িয়ে নিল। আর একটু থাকলে ইনশিতা বোধহয় মারাই যেত। জেসমিন চৌধুরী বলল, সরি, কি করছিস জেহের? মেয়েটাকে মেরে ফেলবি নাকি? জেহের কিছুই বলছে না। ইনশিতার দিকে তাকিয়ে সাপের মতো ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে। তার মাথায় একটা কথাই ঘুরছে, তার রোজ তার কাছ থেকে দূরে যেতে চাইছে। জিহাদ ইনশিতাকে পানি খাওয়ালো। ইনশিতা এখনো গলা ধরে কাঁদছে। জেহের রাগান্বিত কণ্ঠে জেসমিন চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, সকালে যেন আমি কাজীকে দেখতে পাই মিসেস চৌধুরী। কাজী ডাকার কথা শুনে সকলে চমকে গেল। জিহাদ বলল, কাজী ডেকে কি করবি?
জেহের বিরক্তি নিয়ে তাকালো। কাজে ডেকে কি করে? বিয়ে করে। কাল আমার আর রোজের বিয়ে হবে। ইনশিতা তখন পানি খাচ্ছিল। বিয়ের কথা শুনে বিষম খেলো সে। জিহাদের চোখ মুখ শক্ত হয়ে গেল। জেহেরের সামনে গিয়ে বলল, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এভাবে একটা মেয়েকে আটকে জোর করে বিয়ে করে সুখে থাকতে পারবি তো? জেহের জিহাদের কলার টেনে ধরল। আই লাভ হার। আমার ভালোবাসাকেই আমি বিয়ে করব। আর আমার সুখ নিয়ে তোর ভাবতে হবে না। জিহাদ নিজের রাগকে আর নিয়ন্ত্রণ করতে পারল না, চিৎকার করে বলল, তোর মতো পাগলের সাথে কেউ কখনোই সংসার করতে পারবে না। তুই একটা পাগল ছিলিস, আছিস আর থাকবি। পাগল কথাটা শুনে জেহেরের পায়ের রক্ত মাথায় চলে গেল। ঘাড় কাত করলো সে, আর সে চিরচেনা ভয়ঙ্কর বাঁকা হাসি দিল। এই আচরণের মানে ইনশিতা সহ সকলে বুঝলেও জিহাদ সেই ধ্যানে নেই। ইনশিতা আর জেসমিন চৌধুরী খুব ভালো করে জানে জেহেরকে আটকাতে না পারলে ফর শিওর সে জিহাদকে মেরে ফেলবে। কি করবে ভাবতে ভাবতে ইনশিতা জেহেরের সামনে গিয়ে দাঁড়ালো। কারণ সে বুঝে গেছে জেহেরকে বসে আনার একমাত্র টোটকা হলো তার সাথে ভালোবাসার অভিনয় করা। কারণ জেহের রোজ বলতে পাগল। জেহেরের সামনে গিয়ে জেহেরের হাত ধরল সে। জেহের এখনো রক্তিম চোখ নিয়ে তাকিয়ে আছে জিহাদের দিকে। ইনশিতা জেহেরের গালে হাত রাখলো। জেহের তাকালো ইনশিতার দিকে। জেহেরের চোখ দেখে ইনশিতার অন্তরাত্মা কেঁপে উঠল। দ্রুত দৃষ্টি নামিয়ে ফেলল সে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি মানে কালকে আপনার সাথেই আমার বিয়ে হবে? জেহের জিহাদের কলার ছেড়ে দিল। সে ভাবতেই পারেনি রোজ এত সহজে মেনে নেবে। ইনশিতার বাহু ধরে কাছে এনে বলল, সত্যি রোজ, তুমি সত্যি আমাকে বিয়ে করবে? বলো। সত্যি। জিহাদ পা দিয়ে ফ্লোরে জোরে বাড়ি দিল। ইনশিতার দিকে একবার রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করেই দ্রুত বেরিয়ে গেল সে। যাওয়ার সময় দরজাটা জোরে ধাক্কা মেরে গেল। জেহেরের সেদিকে খেয়াল নেই, সে আছে তার রোজকে নিয়ে। পাশে জেসমিন চৌধুরীর দিকে নজর যেতেই চিবিয়ে চিবিয়ে বলল, আপনাকে কি যাওয়ার জন্য ইনভিটেশন দিতে হবে? জেসমিন চৌধুরী দেরি না করে দ্রুত চলে গেল। জেহেরকে নিজের মায়ের সাথে এইভাবে কথা বলায় চমকে গেল ইনশিতা। নিজের মায়ের সাথে এমন রুড বিহেভ কেউ করে? সে যাকগে, জেহেরকে তো সে বলে দিয়েছে বিয়ে করবে। এখন যদি সত্যি সত্যি কাজে ডেকে আনে, কি করবে সে? হে আল্লাহ, সহায় হও। কালকে যাতে অনেক বড় একটা মিরাক্কেল ঘটে, প্লিজ। সকালে কাজে না আসলেও ইনশিতার বাবা ঠিকই হাজির হয়েছেন জেহেরের আলিশান বাড়িতে। সাথে অবশ্য এক কথা পুলিশ আনতে ভুলেনি। নিচে চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে জেহেরের। সামনে তাকিয়ে দেখলো তার রোজ খাটে গুটি গুটি মেরে বসে আছে। বিরক্তিকর ভঙ্গিতে মুখ বানিয়ে বিড়বিড় করছে। নিশ্চয়ই জেহেরের 14 গোষ্ঠী উদ্ধার করছে। কাল রাতে ইনশিতা যতই জোর করেছিল অন্য রুমে ঘুমানোর, জেহের কিছুতেই রাজি হচ্ছিল না। শেষমেশ বলে কয়ে ইনশিতাকে খাটে শুইয়ে জেহের সোফায় ঘুমিয়ে পড়ল। তবে সারা রাত্রিতে এক ফোঁটাও ঘুমায়নি ইনশিতা। চোখ কান খোলা রেখেছে। পাগলটা কখন কি করে বসে তার ঠিক ঠিকানা আছে নাকি? জেহেরের চোখে চোখ পড়তেই ভেঙচি কাটল ইনশিতা। বিনিময়ে মিষ্টি হাসলো জেহের। এই হাসিটাই যেন ইনশিতার পাহাড় সমান বিরক্তিকে মুহূর্তেই মাটিতে তলিয়ে দিল। এত সুন্দর হাসি ছেলেদের। জেহের মিষ্টি হাসি বজায় রেখেই ঘুম জড়ানো কণ্ঠে বলল, গুড মর্নিং মাই। ইনশিতার এক মুহূর্তের জন্য হার্টবিট মিস হলো। মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। তার মনে হলো পৃথিবীতে ছেলেদের ঘুম ঝরানো কণ্ঠের চেয়ে মাদকতাময় কণ্ঠ আর ঘুমু ঘুমু চোখের মিষ্টি হাসির চেয়ে বোধহয় সুন্দর দৃশ্য আর কোনোটাই হয় না। নিচে চেঁচামেচি ক্রমশ বেড়েই যাচ্ছে। সেখানে ইনশিতা নিজের বাবার কণ্ঠস্বর পেয়ে চমকে উঠল। বাবা এসেছে, এবার সে নিশ্চয় ছাড়া পাবে জেহেরের থেকে। ইনশিতার বাবা জেহেরের বাবা মায়ের সাথে চেঁচামেচি করছিল। তার কারণটা হলো জেসমিন চৌধুরী চাচ্ছেন ইনশিতাকে জেহেরের বউ করতে। কারণ তিনি ইনশিতার মাঝে জেহেরের খুশি খুঁজে পেয়েছেন। আর ইনশিতাই পারবে জেহেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে, এটা তার ধারণা। কিন্তু ইনশিতার বাবা কিছুতেই তা চান না। ইতিমধ্যে জেহেরের সম্পর্কে অবগত তিনি। আর কোনো বাবাই চাইবে না তার মেয়েকে কোনো পাগলের কাছে বিয়ে দিতে। তখন জেহের আর ইনশিতা নেমে আসে। ইনশিতার চোখে গভীর সমুদ্রের ঢেউয়ের মতো পানি টলমল করছে। ছুঁয়ে দিলেই বোধহয় কপাল বেয়ে গড়িয়ে পড়বে ঈষৎ নোনা জল। ছুটে যেতে চাইল ইনশিতা, কিন্তু পারল না। কারণ তার কোমল হাত আবদ্ধ হয়ে আছে শক্ত হাটের মুঠোয়। জেহের ইনশিতার কানে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বেশি চালাকি করবে না রোজ। কোনো রকম উল্টাপাল্টা কাজ করলে তোমার কিছু হবে না, তবে তোমার পরিবারের টিকেটেরাও দেখা পাবে না জীবনে।
তোমার প্রিয় বাবার মরা মুখ দেখতে নিশ্চয় ভালো লাগবে না তোমার? জেহারের ঠোঁট ইনশিতার কান স্পর্শ করতেই কেঁপে উঠল ইনশিতা। ফিসফিস করা শব্দগুলো কর্ণকুহরের ভেতর দিয়ে গিয়ে হৃদয়ে ধাক্কা দিচ্ছে। শেষ কথাটা শুনতেই ভয় পেয়ে গেল ইনশিতা। জেহের যা বলে তা করেই ছাড়ে। যেখানে নিজের বাবা মাকে ছাড় দেয় না, সেখানে ইনশিতার বাবাই বা আর কি। ইনশিতাকে দেখেই ইনশিতার বাবা এগিয়ে আসলো। ইনশিতার বাবার চোখে মুখে ক্লান্তির ছাপ। মেয়েকে দেখা মাত্রই সেই ক্লান্তি পূর্বের মতন মেয়েকে দেখা মাত্রই সেই ক্লান্তি কর্পূরের মতো উবে গেছে। তিনি গিয়ে ইনশিতাকে বুকে টেনে নিলেন। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, জেহের ইনশিতার হাত ছেড়ে সিঁড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। মুখের ভাবভঙ্গি স্বাভাবিক। তারপর হুট করে নিজে গিয়ে ইনশিতার বাবাকে জড়িয়ে ধরল। সালাম নিয়ে বলল, আসতে কোনো অসুবিধা হয়নি তো শ্বশুরমশাই? জেহেরের এমন স্বাভাবিক আচরণে সকলে অবাক হলো বেশ। ইনশিতার বাবাও বাদ যায়নি। তিনি জেহেরের ব্যাপারে যেমনটা শুনেছিলেন, জেহেরের এমন ব্যবহারের পর সবটাকেই মিথ্যে মনে হতে লাগলো। কে বলবে জেহের উগ্র মেজাজি? তবুও নিজের মেয়েকে তুলে আনায় প্রচুর রেগে গিয়েছিলেন তিনি। তুমি আমার মেয়েকে কেন তুলে এনেছো? আমি আপনার মেয়েকে ভালোবাসি, বিয়ে করতে চলেছি। এতে আপনার মেয়ের সম্পূর্ণ মত আছে, জিজ্ঞাসা করে দেখতে পারেন। ইনশিতার বাবা ইনশিতার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, কি বলছে এসব? তুই রাজি হয়েছিস বিয়ে করতে? ইনশিতা কি বলবে ভেবে পাচ্ছে না। সে প্রথমে ভেবেছিল বাবাকে বলে দেবে যে বিয়েতে রাজি হওয়াটা ভনিতা ছিল মাত্র, কিন্তু জেহের যখন ওকে হুমকি দিল তখন আর সত্যিটা বলার উপায় নেই। কি হলো বল? ইতস্তত করে বলেই ফেলল ইনশিতা, আমি রাজি হয়েছি। ইনশিতার বাবা ইনশিতাকে নিয়ে একপাশে গেলেন। ইনশিতার মাথায় হাত বুলিয়ে বলল, দেখি তুই ভয় পাস না। তুই কি সত্যি বিয়েতে রাজি হয়েছিস নাকি তোকে ছেলেটা জোর করছে? না বাবা, কেউ আমাকে কোনো রকম জোর করেনি। তাহলে কালকে ফোন দিয়ে কেন বললি ছেলেটা তোকে আটকে রেখেছে? ইনশিতা আমতা আমতা করে বলল, বাবা ওই আসলে উনি যখন আমাকে নিয়ে এসেছিল আমি ভয় পেয়ে গিয়েছিলাম আর কি। তাই মানে? ছেলেটা তোকে জোর করে কেনই বা এনেছিল? উনি আমাকে বিয়ে করতে চাইছেন তাই। সত্যি তুই রাজি তো এই বিয়েতে? ইনশিতা খুব সাবধানে একবার তাকালো জেহেরের দিকে। এক দৃষ্টে ইনশিতার দিকেই তাকিয়ে আছে জেহের। চোখের ভাষায় স্পষ্ট দেখছে কোনো উল্টোপাল্টা কিছু করলে ছেড়ে দেবে না সে। আমি সত্যি বিয়ে করব ওনাকে। সত্যি তো ইতু? ইনশিতা ঠোঁট বিস্তৃত করে হাসল। একদম। ইনশিতার বাবা কিছুটা হলেও চিন্তামুক্ত হলেন। পুলিশদের কাছে ক্ষমা চেয়ে তাদের বিদায় দিলেন। তার নিজেরও এই বিয়েতে কোনো আপত্তি নেই। তিনি সবসময় চেয়েছেন তার মেয়েটা যাতে একটু সুখে থাকে, কেউ যাতে তাকে ভালোবেসে কাছে রাখে। আর জেহেরকে দেখার পর তারও এটাও মনে হয়েছে তার মেয়েটা সুখে থাকবে এই বাড়িতে। তবে তিনি যে শুনলেন জেহের অস্বাভাবিক, সে নাকি মানুষ খুন করতেও দ্বিধাবোধ করে না, তাহলে কি সব মিথ্যা ছিল? প্রশ্নবিদ্ধ চোখে তাকালেন জেহেরের মতো অবিকল ছেলেটির দিকে। ছেলেটি কি তবে তাকে মিথ্যে বলেছিল? আর বললেই বা কেন? এখন সেই ছেলেটির দৃষ্টিতে তিনি দেখলেন রাগ, প্রতিহিংসা। এত রেগে আছে কেন ছেলেটি? মনে হচ্ছে যেন তার থেকে তার প্রিয় জিনিসটি ছিনিয়ে নেওয়া হয়েছে। জেহের এগিয়ে আসলো ইনশিতার বাবার দিকে। আপনার এই বিয়েতে কোনো আপত্তি নেই তো শ্বশুরমশাই? ইনশিতার বাবার বুক আনন্দে ভরে উঠল। ছেলেটা কি অমায়িক ব্যবহার করছে তার সাথে? এমন ছেলের হাতে মেয়ের বিয়ে দিতে রাজি না হয়ে কি পারা যায়? না বাবা, আমার কোনো আপত্তি নেই। হাসলো জেহের। ইনশিতার দিকে এক পলক তাকালো সে। সেই মুহূর্তে ইনশিতাও তাকালো। অগোচরে জেহেরের ঠোঁটটাকে চুমুর মতো করে ইশারায় কিস ছুড়ে দিল। জেহেরের এহেন কাণ্ডে ইনশিতার মুখ হা হয়ে গেল। কি অসভ্য ছেলে, সকলের সামনে অসভ্যতামি করছে। জেসমিন চৌধুরী সবচেয়ে বেশি খুশি হন বিয়েতে। জেবাও খুশি হলো, তবে মনের মধ্যে খসখসটায় রয়ে যায়। তবে একজন কিছুতে শান্ত হতে পারল না। মনের মধ্যে হিংসা, রাগ, অস্থিরতা সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সে কতই না বোঝালো ইনশিতার বাবাকে, তাও রাজি হলো অসহ্য। জেহের বলল, আমি কাজীকে ডেকে পাঠাচ্ছি। আজই আমার আর রোজের বিয়ে হবে। এখন? হ্যাঁ, এক্ষুনি। আমার একমাত্র মেয়ে, আমি চাই আমার মেয়ের খুব ধুমধাম করে বিয়ে দিতে। রোজকে আমি এক মুহূর্তের জন্য দূরে রাখতে চাই না। কিন্তু আর যদি অনুষ্ঠান করে বিয়ে হও, রোজকে এই বাড়িতে রেখেই হবে। ইনশিতার বাবা জড়পড়নায় অবাক, তবুও কিছু বললে না। মেয়ে সুখে থাকবে, এর চেয়ে বড় চাওয়া আর কি বা হতে পারে? ঠিক আছে, তোমার কথা মতোই হোক তাহলে। জিহাদ রেগে মেগে বের হয়ে গেল।
কেউ ভ্রুক্ষেপ করলো না তার দিকে। গার্ডদের কাজের ব্যবস্থা করতে বলল। বাদশাদল ইনশিতা। কাজকে ডাকবেন না? ইনশিতার কথায় জেহেরের রাগ আবার মাথাচাড়া দিয়ে উঠল। দাঁতে দাঁত চেপে হাসি দিয়ে বলল, কেন রোজ, তুমি কি বিয়ে করতে চাচ্ছ না? জেহেরের রাগের তেজ অনুভব করলো ইনশিতা। করব, তবে তবে আমার কিছু শর্ত আছে। সব মানতে রাজি, সব শর্ত কবুল। আগে শুনে নিন তো শর্তগুলো। বলো তাহলে, কি হলো? বলো কি শর্ত তোমার? আমি আরো কিছুদিন সময় চাই, আর পড়াশোনাটা কমপ্লিট করতে চাই, তাই এখন বিয়ে করতে পারবো না। জেহের দাঁত কটমট করে বলল। কি বললে? ইনশিতা মনে মনে বলল, তুই বয়রা নাকি রে শালা? জোরেই তো বললাম, শুনতে পাস না? কিন্তু মুখে বলল, বলেছি আমি এখন বিয়ে করতে পারবো না। আরে রেগে যাচ্ছেন কেন? আমি বিয়ে করব আপনাকে, তবে এখন না, একটু সময় চাই আমার। বিয়ের পর অনেক সময় আছে, তখন পড়াশোনা করো। কথাটা বোঝার চেষ্টা করুন আপনি। ইনশিতার ঠোঁটে আঙুল দিয়ে আলতো চেপে বলল, কিছু বোঝার লাগবে না, আমি যা বলেছি তাই হবে। জেসমিন চৌধুরী বললেন, জেহের, আবার মনে হয় তোমার ইনশিতার কথাটা শোনা উচিত। তুমি ওকে রুমে নিয়ে যাও। জেহের কোনো কথা না বলে রুমে নিয়ে গেল ইনশিতাকে। জেসমিন চৌধুরী ইনশিতার বাবাকে আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। জেসমিন চৌধুরী আশেপাশে তাকিয়ে আফজালকে উদ্দেশ্য করে বললেন, জিহাদ কোথায়? তখন তো এখানেই দেখেছিলাম, এখন কোথায় গেল ছেলেটা? আফজাল চৌধুরী মাথা নাড়লেন, মানে তিনি জানেন না। জেসমিন চৌধুরী প্রস্থান নিলেন। জিহাদকে রেগে যেতে এই প্রথম দেখলেন আফজাল। সকলের আড়ালে তিনি দেখেছেন তার ছোট ছেলেটাকে রেগে চলে যেতে। জেহের রুমে নিয়ে গিয়ে ইনশিতার কোমর চেপে কাছে টেনে নিল। তর্জনী দিয়ে ইনশিতার চিবুক তুলে মুখের কাছাকাছি টেনে নিল। ইনশিতা চোখ বন্ধ করে আছে। জেহের কোমরে জোরে চাপ দিয়ে বলল, এখন বলো কেন বিয়ে করতে চাচ্ছ না? আসলে বলো বলো, আসলে কি? হ্যাঁ। ইনশিতা এবার বড় একটা দম ছেড়ে বলল, আমি চাচ্ছি আমাদের বিয়েটা ধুমধাম করেই হোক। জীবনে একবার বিয়ে করব, সে বিয়েটাকে স্মরণীয় করে রাখতে চাই। আর সামনের মাসে আমার এক্সাম আছে, তাই এক্সামের পরেই আয়োজনে বিয়েটা করতে চাই। চোখ খুলল ইনশিতা। যে তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। তাকাতে তাকাতে কখন যে ইনশিতার ঠোঁটের সামনে নিজের ঠোঁট এনে ফেললো জেহের নিজেই জানে না। কোনো অঘটন ঘটার আগেই ইনশিতা জেহেরকে আলতো ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কঠোর কণ্ঠে বলল, বিরাগ এসব ভালো লাগে না আমার। জেহের ঠোঁট কামড়ে আসলো। জেহের কিছু বলার আগে ইনশিতা বলল, আমি কি বলছি বুঝতে পেরেছে? বিয়েটা 2 মাস পরেই করব। ওকে, তোমার যখন আয়োজন করে বিয়ে করার ইচ্ছে সেটা আমি পূরণ করব। ততদিন তুমি আমার পাশের রুমটাতে থাকবে, চাইলে আমার রুমেও থাকতে পারো, কিছু বলবো না আমি, এতে উল্টো আমারই লাভ। আবারও দুষ্টু হাসলো জেহের। ইনশিতার কোমরে চিমটি কাটলো। লজ্জায় ইনশিতার ইচ্ছে হলো মাটির সাথে মিশে যেতে। কান ঝাঁঝা হয়ে গেল তার। পর মুহূর্তে নিজেকে ধাতস্থ করে বলল, বিয়ের আগে পর্যন্ত আমি এখানে থাকবো না, আমি নিজের বাড়িতেই থাকতে চাই। নো নেভার। এই বাড়ি থেকে এক পা বের করে দেখার সাহস করো, আগে পা ভেঙে রেখে দেব। ইনশিতা রাগ হওয়া থেকে সামলালো নিজেকে। ভেতরে ভেতরে কথা গুছিয়ে নিল। জেহেরের হাত নিজের হাতের মুঠোয় রাখলো। কোমল কণ্ঠে বলল, দেখুন জেহের, আমি সব নিয়ম নীতি মেনে এই বিয়েটা করতে চাই। বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়ের কাছে হাজারো স্বপ্ন, তেমন আমারও আছে। আমিও চাই বাকি 5টা মেয়ের মতো আমাদের বিয়েটা ধুমধাম করে হোক। তার জন্য আমাকে নিজের বাড়িতে যেতে হবে। মাঝে মাঝে ভালোবাসা বাড়ানোর জন্য হলো দূরত্ব প্রয়োজন। সেই দূরত্ব ভালোবাসার ভিত আরও মজবুত করে। প্লিজ আপনি আমার এই কথাটা রাখুন। জেহেরের চোখে মুখে খুশির ঝিলিক দিয়ে উঠল। এই প্রথম রোজ তাকে তার নাম ধরে ডেকেছে। তার রোজের মুখেই তার নামটা বড্ড মিষ্টি শোনায়। ঠিক আছে, তোমার কথা রাখলাম, শুধুমাত্র আমার নামটা নিজের মুখে নেওয়ার জন্য। কি মিষ্টি শোনায় তোমার মুখে আমার নামটা, খুব মিষ্টি করে ডাকো তুমি। তবে আমি প্রতিদিন তোমার খোঁজ নেব, ফোন করব। ফোন তুলতে 1 সেকেন্ডও দেরি করলে তোমার খবর আছে। বাথরুমে গেলেও ফোন সাথে করে নিয়ে যাবে। কলেজে যাওয়ার সময় কারোর দিকে তাকাবে না। কোনো ফ্রেন্ড ডাকলেও সাড়া দেবে না, সবাইকে বয়কট করবে।
নিজের মতো ক্লাস করে চলে আসবে। সব জায়গায় আমার নজর থাকবে তোমার উপর। একটু এদিক সেদিক হলে তোমার তুলে নিয়ে আসব, এনে রুমে বন্দি করে রাখবো। আর একটা ইম্পর্টেন্ট কথা হলো, তুমি তোমার ওই ফ্রেন্ডের সাথে কোনো কথা বলতে পারবে না, এতে তোমার ফ্রেন্ডেরই ক্ষতি। ইনশিতা এতক্ষণ ধরে ভ্রু কুঁচকে জেহেরের কথা শুনছিল। বাবারে বাবা, কত নিয়ম! শেষ কথাটা শুনে ভ্রু যুগল আরও কুঁচকে গেল। ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমি সব শেয়ার করি। তোমার বেস্ট ফ্রেন্ড আমি। এখন থেকে যা শেয়ার করার আমার সাথেই করবে। দেখুন, সবসময় সব কথা আপনার সাথে শেয়ার করা যাবে না। মেয়েদের নিজস্ব একটা পার্সোনাল ব্যাপার আছে। কেন, কি এমন ব্যাপার আছে যেটা আমাকে বলা যায় না? ইনশিতা হতাশ দৃষ্টিতে তাকালো জেহেরের দিকে। এই পাগলকে কে বোঝাবে? মেয়েদের কত শত ব্যক্তিগত ব্যাপার থাকে। এখন আপনাকে বলতে পারবো না, শুধু বলে রাখি, নয়নিকার সাথে কথা বললে আপনি ওর কিছু করতে পারবেন না, বুঝেছেন? বলেছি না ওই মেয়েটার সাথে কোনো কথা বলবে না। তুমি ওই মেয়েটাকে আমার থেকে বেশি প্রায়োরিটি দাও, যেটা আমার ভালো লাগে না। ওই মেয়ে তোমার হাত ধরে, তোমার সাথে থাকে, তোমার সাথে অনেক কথা বলে। আমার এসব একদমই ভালো লাগে না। তোমার সাথে অন্য কেউ মিশবে, আমার রাগ হয়, তখন উল্টোপাল্টা কিছু করে ফেলতে পারি। এসে তার ঠোঁট টিপে হেসে বলল, ও তো একটা মেয়ে, একটা মেয়েকেও এত হিংসা করেন? বাহ বাহ। মেয়ে হোক বা ছেলে, তোমার সাথে কেউ কথা বললে আমার রাগ হয়। প্লিজ ওকে কিছু করবেন না আপনি, তাহলে আমি আপনার সাথে কথা বলবো না। না 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 না, কিছু করব না আমি। তুমি তবুও আমার সাথে কথা বলা বন্ধ করো না, তবে বেশি বেশি মিশবে না। ইনশিতা মনে মনে বড় একটা দীর্ঘশ্বাস ফেলল। জেহেরের গালে হাত দিল। খোঁচা খোঁচা দাড়িতে হাত বোলাতে বেশ ভালো লাগে। দু হাত দিয়ে জেহেরের দু গালে হাত বোলালো। জেহের আবেশে চোখ বুজে ফেলল। কম্পিত কণ্ঠে বলল, এমন করলে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করে রোজ। জেহেরের এমন কথায় ইনশিতা দ্রুত হাত সরাতে চাইল। তার আগে জেহের হাত চেপে ধরল গালে। প্লিজ হাত সরিও না। জেহের চোখ বন্ধ করে নিজেই ইনশিতার হাত ধরে পুরো গালে হাত বোলাচ্ছে। ইনশিতা ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে আছে। যেতে হবে, আমি হাত ছাড়ুন। অসহায় দৃষ্টিতে তাকালো জেহের। সেই চোখে চোখ রাখতেই ইনশিতার হৃদয় কেঁপে উঠল। এখন না, আরেকটু পর। না, এখনই যেতে হবে। প্লিজ। না। ইনশিতা নিজেই জোর করে হাত সরিয়ে নিল। চলে যেতে নিলেই জেহের হাত ধরল। চলো না, আজকে বিয়ে করে ফেলি। বাচ্চাদের মতো আবদার, যেন বলছে আমাকে ওটা কিনে দাও না প্লিজ। বাচ্চাদের মতো আদুরে কণ্ঠের কথাটা ইনশিতার সর্বাঙ্গে শিহরণ জাগিয়ে দিল। চোখে দৃষ্টি এদিক সেদিক ঘোরালো। জিভ দিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, সময় হোক তারপর। বলে নিজেই হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল নিচে। জেহের এক সেকেন্ড স্ট্যাচুর মতো দাঁড়িয়ে নিজেও দ্রুত পা চালালো নিচের দিকে। ইনশিতার বাবা ইনশিতাকে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হলেন। জেহের নিচ থেকেই তাদেরকে দিয়ে আসার জন্য বলল। ইনশিতার বাবা মিজান হোসেন বাধা দিলেন না। গাড়িতে জেহের ড্রাইভিং সিটে, তার পাশে মিজান হোসেন, আর পেছনে ইনশিতা। ইনশিতার বাবা গল্প জুড়ে দিলেন। সেই গল্পে অবশ্য জেহেরও সামিল ছিলেন। এই প্রথম জেহেরকে এত হাসি খুশি দেখল ইনশিতা। জেহেরের হাসি আসলেই খুব সুন্দর। ঠোঁটটাকে একটু বাঁকা করে হাসে। ইনশিতা ভেবে পায় না এত মিষ্টি হাসির ছেলেটা এত রাগী কেন। লুকিং গ্লাসে ইনশিতা আর চোখে বেশ কয়েকবার জেহেরকে দেখেছিল। যখনই জেহেরকে দেখত সে আশ্চর্যজনকভাবে, তখনই জেহের তার দিকে তাকিয়েছিল। বেশ অপ্রস্তুত হয়ে পড়ে ইনশিতা। কখনো কখনো তাকালে তো জেহের চোখ টিপ দেয়, আবার চুমু দেবার ভঙ্গিমা করে। ইনশিতা এটা ভেবে বাঁচল যে তার বাবার সাথে আছে। এখন যদি বাবা না থাকতো, জেহের হয়তো তাকে কোলে করে নিয়ে গাড়ি চালাতো। ইনশিতার বাড়ির কাছে আসতেই মিজান হোসেন নেমে গেলেন। জেহেরকে অনেকবার বলার পরেও সে আসলো না। ইনশিতা চলে যেতে নিলে জেহের হাত টেনে ধরে। মিজান হোসেন আগেই চলে গেছেন। ইনশিতা ভ্রকুসকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? জেহের ইনশিতার মাথা টেনে ধরে সামনে আনলো। উফ, মাথা টানছেন কেন? আমার সাথে কথা না বলে চলে যাচ্ছ কেন? তো কি কথা বলবো? ছাতার মাথা বলবো? তোমাকে এই ধরনের ভাষা কে শেখায়? হ্যাঁ, ওইগুলো আমি শিখি। আর যাতে এসব কথা না শুনি। ইনশিতা জিভ দেখিয়ে ভেঙচি কাটলো। জেহের ইনশিতার নাক টেনে কপালে ছোট্ট চুমু খেলো। মিস ইউ রোজ।
ইনশিতা কিছু বলতে গিয়ে অনুভব করলো তার গলা কাঁপছে, মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছে না। কেউ তাকে এত ভালোবাসবে সেটা তার কল্পনার বাইরে ছিল। সে নিজেও চাইতো কেউ তাকে খুব করে ভালোবাসুক। সেটা কি সত্যি জেহের? তবে জেহেরের ভালোবাসা তার কাছে অসুস্থ ভালোবাসা মনে হয়। এমন ভালোবাসা সে চায়নি কোনোদিন। বিধাতা এই ভালোবাসায় কি তার কপালে লিখে রেখেছে, নাকি অন্য কিছু অপেক্ষা করছে তার জন্য?